লাস্টে দিলে হয় মাঝখানে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া আরেকটা নতুন লাইভ নিয়ে চলে আসলাম। আজকের লাইভটার টপিক মেইনলি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আসলে আমরা 17 মেতে যে এক্সামটা হবে তোমাদের, এটার মধ্যে আসলে কোন কোন টপিকগুলো তোমরা যদি পড়ে যাও ইন দ্যাট কেস সেই টপিকগুলা কি কি, ঠিক আছে, এটার ব্যাপারে আজকের লাইভটা। হ্যালো শোয়েব ইফতেকার ভাইয়া, এই টপিকে আসলে মেইনলি আজকে আমরা লাইভটা করব। বেশ কিছু টপিকস আরো অনেক কিছু নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তোমাদের এখানে আমার সাথে রয়েছে হচ্ছে ঐশী আপু এবং সাফ ভাইয়া। একটু আসো। সো ইনি হচ্ছে তোমাদের ঐশী আপু আর ইনি হচ্ছে তোমাদের সাফ ভাইয়া। তো হয়তো বা ঐশী আপুর ক্লাস তোমরা অলরেডি দেখেছো, যারা হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট পড়াশোনা করছো কি, বেসিক্যালি মানে
বায়োলজি রিলেটেড মানে ফার্মেসি বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই টপিকগুলো, এই ডিপার্টমেন্টগুলোতে যারা চান্স পাওয়া ট্রাই করতেছো তারা বেসিক্যালি হয়তো আপুকে চিনেছো। আর সাহাব ভাইকে তোমরা এখন অনেকে চিনো না, কিন্তু ওনার হয়তো রিসেন্টলি কিছু গাইডলাইন্স ভিডিও তোমরা দেখেছো। তো এই দুজন আসলে বেসিক্যালি আজকে তোমাদের সাহাব ভাই নিবে হচ্ছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, হায়ার ম্যাথ এবং ফিজিক্স প্রত্যেকটা টপিক দেখিয়ে দিবে, এবং এই টপিকগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হয়তো একটা দুইটা ম্যাথ উনি জাস্ট করে দেখাবে আর কি। আর তোমাদের ঐশী আপু হচ্ছে তোমাদের বেসিক্যালি কেমিস্ট্রি আর বায়োলজি এই দুইটা সাবজেক্টের বেসিক্যালি যে কমন টপিকগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটা ছোটখাটো একটা ধারণা দিয়ে যাবে। আর আমি পার্সোনালি তোমাদের ইংলিশটা কভার করব, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি। যদি কোনো প্রকার কোশ্চেন্স থাকে তোমরা এখনই কমেন্ট সেকশন আস্ক করতে পারো। ইস্ট ওয়েস্টের পরে আমাদের ইস্ট ওয়েস্টের স্পেসিফিক ভার্সিটার ব্যাপারে আমাদের পেজ থেকে আর কোনো গাইডলাইন্স যাবে না, অ্যাজ পার আই নো। এরপর হচ্ছে ডিরেক্টলি আমাদের যারা কোর্স কিনেছে তারা হচ্ছে ডিরেক্টলি আমাদের একটা ডিসকর্ডের ভিতরে আসলে আমাদের একটা গাইডলাইন সেশনের মতন হবে, যেখানে এটা হচ্ছে একদম এক্সামের আগের রাতে, অর্থাৎ 16 তারিখ রাতে হবে এটা, ঠিক আছে? এছাড়া পেজ থেকে আর কোনো কিছু তেমন একটা যাবে না। তো যারা হচ্ছে মানে এর পরের মোটামুটি যা দরকার সবকিছুর ব্যাপারে গাইডলাইন্স রয়েছে, বাট এরপরেও যদি যাদের হেল্প লাগবে ইন দ্যাট কেস তাদের হচ্ছে কোর্স কিনে দেন হচ্ছে গাইডলাইনে ঢুকতে, মানে আমাদের ডিসকর্ড সার্ভারে ঢুকতে হবে আর কি। এই হচ্ছে কাহিনী। আর যদি আমি আপাতত আমাদের কোর্সের ব্যাপারে বলি, সেই ক্ষেত্রে তোমাদের রাইট নাও কিন্তু আমাদের কোর্সে কিন্তু হচ্ছে তোমার 20% ডিসকাউন্ট চলতেছে। অর্থাৎ 20% ডিসকাউন্ট বলতে আমি বুঝাচ্ছি যে কোর্সের প্রাইস রাইট নাও মাত্র হচ্ছে তোমার 959 টাকা। কি বলছি বুঝতে পারছো? এবং এই 959 টাকার মধ্যে তোমরা আসলে কোর্সে সবকিছু পাচ্ছ, সাথে এক্সাম ব্যাচ এভরিথিং মোটামুটি সবকিছুই পাবে। আর আমি তোমাদের একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে এখন যদি কোর্স কিনো ইন দ্যাট কেস এই অফারে যদি তোমরা সামনে ইস্ট ওয়েস্ট এক্সাম দিতে চাও বা যে কোনো ভার্সিটি যদি এক্সাম দিতে চাও, সেই ক্ষেত্রে এই কোর্সটা তোমাদের হেল্প করবে। কি হবে? কারণ এই যে সাবজেক্টগুলো কিন্তু অলমোস্ট সেমই, বুঝছো? মানে ব্রাকে তুমি এক্সাম বা যে কোনো ভার্সিটিতে এক্সাম দাও না কেন, সাবজেক্ট কিন্তু মোটামুটি সেমই, জাস্ট হয়তো বা আমাদের পার্সোনাল যে গাইডলাইনটা সেখান থেকে হয়তো বা তোমরা একটু আলাদা হয়ে যাবে আর কি। দ্যাটস ইট, আর কিছুই না। একটা মিনিট, ওকে। এখন কথা হচ্ছে যে ইস্ট ওয়েস্টের আমরা ইংলিশটা দেখার আগে আমরা আগে একটু হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখব। এটার ব্যাপারে একটা পোস্ট তোমাদের হচ্ছে এই ফেসবুক পেজেই আছে, সেখান থেকে এখানে হয়তো বা লেখাগুলো একটু আনক্লিয়ার থাকবে, কারণ অনেক বড় চার্ট তো ভাইয়া, অনেক বড় চার্ট, তো ওই চার্টটা হয়তো বা এখানে ফুটে উঠবে না। সো তোমরা যেটা করতে পারো, লাইভটা একসাথে রেখে ওই যে মার্কস ডিস্ট্রিবিউশনের যে ইয়াটা আমরা দিছি, পোস্টটা দিয়েছি বা যে ডিজাইনটা দিয়েছিলাম, সেটা হয়তো একটু ঘুরে ঘুরে দেখতে পারো। কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো এই মার্কস ডিস্ট্রিবিউশনের মাঝখানেই, ঠিক আছে? আমরা যদি আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখি, সেই ক্ষেত্রে প্রথমত তোমাদের এখানে আমরা ডিপার্টমেন্ট বলা হয়েছে, এবং তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ মানে ওই ডিপার্টমেন্টের জন্য কোন কোন সাবজেক্ট এক্সাম দিতে চাচ্ছ আর কি, এক্সাম দিতে হবে, ঠিক আছে? অনেকটা ব্র্যাকেট সিস্টেম। নর্থসাউথে যেমন হচ্ছে জাস্ট তোমার মোস্ট প্রবলি জেনারেল ম্যাথ আর হচ্ছে ইংলিশ, আর আর্কিটেকচারের জন্য আর্কিটেকচার, এই জিনিসগুলো বেসিক্যালি দেখে, কিন্তু এখানে একটু আলাদা, এটা অনেকটা ব্র্যাকের মতো, ইনফ্যাক্ট ব্র্যাকেট থেকেও কঠিন, আশ্চর্যজনকভাবে ব্র্যাকেট থেকেও কঠিন। কারণ কি জানো? কারণ ধরো তুমি এখানে সিএসসি, কারণ ধরো তুমি এখানে সিএসসি তে চান্স পেতে যাচ্ছ, ব্র্যাকের ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ফিজিক্স অ্যান্সার করতে হবে, এর পাশে অ্যান্সার করতে হবে হচ্ছে তোমার হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আর কি আর হচ্ছে ইংলিশ, যেটাকে অনেকটা ন্যাশনাল সাবজেক্ট বলা হয় আর কি, সবখানে এটা এক্সাম দিতে হবে। কিন্তু এই ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে তোমার কিন্তু কেমিস্ট্রি আছে, ঠিক আছে? তোমার কিন্তু কেমিস্ট্রি আছে। আবার যদি তুমি বাই এনি চান্স ধরো জিইবি অর্থাৎ জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ, সেই ক্ষেত্রে অন্যান্য ভার্সিটিতে তোমার দেখা যায় শুধুমাত্র কেমিস্ট্রি বায়োলজির উপর এক্সাম দিতে হয়, কিন্তু ইস্ট ওয়েস্ট যেটা করেছে সেটা হচ্ছে যে এখানে ফিজিক্স অ্যাড করেছে। এই জিনিসটা অনেক বিরক্তিকর। কারণ কি জানো? কারণ আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মানুষ, আমি কেন কেমিস্ট্রি এক্সাম দিব, আমি কেন কেমিস্ট্রি এক্সাম দিব? আবার হচ্ছে আমি হয়তো বা বায়োলজি নিয়ে পড়তে চাচ্ছি, আমার এখানে ফিজিক্সের কাজটা কি? ঠিক আছে, এটা নিয়ে কমপ্লেন মোটামুটি সব স্পেস ইউনিভার্সিটির স্টুডেন্টেরই, কিন্তু আলটিমেটলি লাভ নাই, তারা জিনিসটাকে সাজাইছে এমন ভাবে, তো আমাদের কিছু করার নাই। আমি একদম শর্টে এক্সপ্লেন করে দেন আমার ইংলিশের পার্টে চলে যাবো, ঠিক আছে? প্রথমত যদি আমি বলি তোমার ইংলিশের উপর কি কি থাকবে, ঠিক আছে? যারা হচ্ছে কি এই চারটা থেকে নিয়ে যাচ্ছ না, হাতে নোট করে নাও। প্রথমত ইংলিশের থেকে আমার থাকবে হচ্ছে 20 মার্ক গ্রামার এবং ভোকাবুলারির উপরে। গ্রামার এবং ভোকাবুলারি বলতে আমি কি বুঝাচ্ছি? তোমার বেসিক গ্রামার যেগুলো হচ্ছে আমরা এইচএসসি তে পড়ে এসেছি বা এসএসসি তে পড়ে এসেছি, সেগুলোই আসবে, এগুলোর বাইরে কিছু আসবে না। এরপর রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কি তোমার এমসিকিউ দিবে, সেখানেও তোমার 20টা এমসিকিউ থাকবে। কি বলছি বুঝতে পারছো? তারপর
প্যারাগ্রাফ বা এসেতে তোমার একটা এসে দেওয়া থাকবে এবং এই একটা থেকেই তোমার হচ্ছে গিয়ে 10 মার্ক, অর্থাৎ একটা থেকে 10 মার্ক। কিন্তু এখানে একটা কাহিনী আছে, ঠিক আছে? এখানে 10 মার্ক এসেতে দেখে অনেকে মনে করে কি যে এত কম মার্ক, এটা আসলে তো ইম্পর্টেন্ট না। কিন্তু মাথায় রাখবা, এখানে যে পরিমাণে, এখানে যেভাবে মার্কস কাটে এটা বলার বাহিরে, ঠিক আছে? ভালো করে লিখে আসছো তারপরও 6-7 দিয়ে থুয়ে দেয়। সেখানে 10 পাওয়াটা তো একদম আনএক্সপেক্টেড একটা জিনিস। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, আবার যদি আমি তোমাকে জেনারেল ম্যাথের কথা বলি, সেক্ষেত্রে এক জেনারেল ম্যাথের উপরে 50টা এমসিকিউ থাকবে। এক জেনারেল ম্যাথের উপরে 50টা এমসিকিউ, ঠিক আছে? এই 50টা এমসিকিউ তোমার হচ্ছে টোটাল আসবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপরে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলতে আমি কি বোঝাচ্ছি, তোমার জেনারেল ম্যাথের ভিতরেই, জেনারেল ম্যাথের মধ্যে কিন্তু অনেক অনেক টপিক ঢুকে যায় আর কি। তো ওখান থেকে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কিছু টপিক আসবে, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ টপিকগুলো কি কি মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমি এখানে দিব না, ঠিক? সবগুলো দরকার নাই তো, ঠিক আছে? কিন্তু যা দিব এখান থেকে 100% কমন আসবে। যারা কোর্স কিনেছো যা সুন্দর মতন এখান থেকে ক্লাস দেখলেই হবে, এখান থেকে ওই টপিকের উপর ক্লাসটা দেখে নিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এরপরে যদি আমি বলি ফিজিক্সের উপরে হচ্ছে কি তোমার 25টা এমসিকিউ থাকবে। 25টা এমসিকিউ ফিজিক্সের উপরে। ব্র্যাক নর্থ সাউথ সাবজেক্ট নাই, ব্র্যাকে কি হইতো তোমার ফিজিক্স হায়ার ম্যাথ মিলে মোস্টলি 15টার মতন এমসিকিউ থাকতো, এখানে এক সাবজেক্টের উপর 25টা এমসিকিউ, ঠিক আছে? তারপর তোমার কেমিস্ট্রির উপরে তোমার 25টা এমসিকিউ। তারপর হচ্ছে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথের উপর তোমার কি 25টা এমসিকিউ। কি বলছি বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আর এমনিতে ইউনিক সাবজেক্টগুলো যদি আমি বলি, সেই ক্ষেত্রে ডাটা সায়েন্স, ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো মোটামুটি কেউ একটা পড়ে না, বাট এই সাবজেক্টের স্টুডেন্ট আছে, ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট আছে। তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি ইংলিশ আর হায়ার ম্যাথ, এই দুইটা সাবজেক্ট এক্সাম দিলেই হবে। এদিকে আবার হচ্ছে তোমার ইংলিশ, এলএলবি, সোশিওলজি, এই সাবজেক্টগুলোর জন্য খালি ইংলিশ পরীক্ষা দিলেই হবে, ঠিক আছে? এগুলো সবকিছু তোমার মার্ক ডিস্ট্রিবিউশন তোমার ওই যে চার্টের মধ্যে দেওয়া আছে, সুন্দর মতন দেখে নিলেই হবে, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আস্ক করে নাও। আচ্ছা, ওকে, অ্যাজ আই ক্যান সি তেমন কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এখন আমাদের টপিক হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন। হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশনের উপরে তোমার 20টা এমসিকিউ থাকবে, 20 মার্কস, তাই তো? হ্যাঁ, 20টা এমসিকিউ থাকবে কি 20 মার্কস। ওকে, এখন কথা হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন সলভ করি আমরা কি করি, আমরা লাইন বাই লাইন পড়ি, পড়ে 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 হচ্ছে গিয়ে আমরা এই জিনিস রেখেছি, এখানেও সেম রাখছি, ঠিক আছে? কারণ বারবার তো পড়ার দরকার নেই, আমি জাস্ট তোমাকে এখানে জিসটা বুঝিয়ে দিব, দ্যাটস মোর দেন এনাফ ফর ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইউজুয়ালি রিডিং কম্প্রিহেনশন আমরা যখন পড়ি, আমি মাঝখানে যে কিছু ওয়ার্ড ঢুকাইছি, ওয়ার্ডগুলো কি কি দেখি আসো। ওয়ার্ডগুলোকে বেসিক্যালি বলা হয় অ্যানোটেশন। অ্যানোটেশন জিনিসটা কি? অ্যানোটেশন জিনিসটা ক্লাস 1-এর বাচ্চা থেকে শুরু করে ভার্সিটির লাস্ট ইয়ার পর্যন্ত, ইনফ্যাক্ট এখন যারা কর্পোরেট লাইফ আছে তারাও করে। অ্যানোটেশন জিনিসটা কি? শুধু অ্যানোটেশন জিনিসটা কিছুই না, এটা শুধুমাত্র হচ্ছে দাগাদাগির যে সিস্টেমগুলো, আমরা যে বই দাগাই না, ঠিক আছে? কিছু বন্ধু, মানে আমার বন্ধু, এক বন্ধুর বই হচ্ছে পুরা ইন্টার বইয়ের মধ্যে পরিষ্কার বই, বই যদি আমরা বেচি, ঠিক আছে, মনে হবে যে নতুন বই বেচতেছি, ঠিক আছে? তার খাতায় কোনো প্রকার দাগা দেখি নেই, খালি হালকা পাতলা টিকটুক দিছে আর কি, আর কিছু না। এদিকে আমার এক বান্ধবীর বই, ঠিক আছে, হাইলাইটার, বিভিন্ন কালারের হাইলাইটার, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, মানে এটাকে লাল কালার দিয়ে হাইলাইট করব। আবার এই লাইনটা কম ইম্পর্টেন্ট, এটাকে আমি সবুজ কালার দিয়ে হাইলাইট করব। এই জিনিসগুলোই বেসিক্যালি হচ্ছে অ্যানোটেশন করে। কিন্তু অ্যানোটেশনের ভিতরে বা নোটেশনের ভিতরে একটা স্পেসিফিক পার্ট আছে, এই পার্টটা অনেকে করে, কিন্তু এটা ইউজুয়ালি ভালো স্টুডেন্টরা শুধুমাত্র করে। সেটা কি? ইন্টার পেজে তারা কি কি পেয়েছে, এটাকে তারা একটা ছোট্ট একটা নোটের মধ্যে লেখে, লিখে দেন এটাকে ওই পেজের সাথে স্ট্যাপলার করে, ঠিক আছে? বইয়ের সাইজ এরকম হয়ে যায়, এরকম থেকে এরকম হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওই বই, ইউ ট্রাস্ট মি অর নট, বাট তুমি যদি ভার্সিটি লাইফে উঠো, তুমি বুঝতে পারবে আসলে ওই বই তুমি যদি মোমেন্টে পাইতে, অথবা তোমার কোনো সিনিয়র থেকে তুমি ওই বই যদি 1000 টাকা দিয়েও কিনতা, তোমার কি পরিমাণ লাভ হতো তুমি জানো না, ঠিক আছে? সো অ্যানোটেশন বা নোটেশন ইজ সামথিং লাইক দিস। কি বলছি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে এই রিডিং কম্প্রেশনের ভিতরে আসলে আমরা অ্যানোটেশনটা কিভাবে করব, ঠিক আছে? রিডিং কম্প্রেশনের ভিতরে আমি বারবার বলছি যে রিডিং কম্প্রেশন যেই পার্টটা, এই পার্টটা তোমার কিন্তু স্যার চেক দেয়, ফ্যাকাল্টিরা কি এই পার্টটা চেক দেয়। কারণ কি জানো, এই পার্টের মধ্যে অনেকে হচ্ছে কি যে পরীক্ষার হলে বসে ফিজিক্স হায়ার ম্যাথের ফর্মুলা লিখে দিয়ে চলে আসে, মানে লাস্ট মোমেন্ট হয়তো মনে নাও থাকতে পারে, ঠিক আছে? হয়তো এগুলো লিখে দিয়ে চলে আসবে, তখন এগুলো স্যারদের চোখে পড়ে যে এই ছেলে এখানের মধ্যে এই জিনিস লিখে রাখছে, ঠিক আছে? ইউজুয়ালি যখন, যেহেতু রিডিং কম্প্রেশনটা তোমার ফার্স্ট পেজ অথবা থার্ড পেজ বা সেকেন্ড পেজ, এটার মাঝামাঝি থাকবে, তো যখন তুমি উল্টায় যখন দেখবে, যেমন যখন দেখবে যে খাতার মধ্যে সুন্দর মতন তুমি অ্যানোটেশন করে রাখছো, এটা স্যারের একটা ইচ্ছা বাড়ায় তোমার খাতাটা সুন্দর করে চেক করার জন্য। কি বলছি বুঝতে পারছো? এখন আসি আমরা অ্যানোটেশন আমরা কিভাবে করব। প্রথমত দাগাদাগির টেকনিকটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দাগাদাগির টেকনিকটা বলা যায় হচ্ছে অনেকটা, যে এখানে যদি আমি একটু পড়ি, রিডিং পড়ি, ঠিক আছে? দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ অ্যান্ড আর্থ, প্রোভাইডিং দ্য এয়ার উই ব্রিথ, দ্য ওয়াটার উই ড্রিঙ্ক অ্যান্ড দ্য রিসোর্সেস উই ডেইলি ইউজ। এখানে কিন্তু আমি কোনো ইন্টার প্যাসেজের আমি কোনো টপিকই দিই নাই, আমি কিন্তু কোনো টপিক দিই নাই। কি বলছি বুঝতে পারছো? বাট যেহেতু আমি না টপিক দেওয়া সত্ত্বেও আমি এখন এখান থেকে গেস করতে পারবো যে কোন টপিকের উপরে, কারণ কি আমি অ্যানোটেশন করতেছি। এনভায়রনমেন্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ অ্যান্ড আর্থ, আমার টপিক হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে, এনভায়রন রিলেটেড সামথিং একটা। প্রোভাইডিং দ্য এয়ার উই ব্রিথ,
দ্য ওয়াটার উই ড্রিঙ্ক, এখানে এয়ারের ব্যাপারে কথা বলা হয়েছে, ওয়াটারের ব্যাপারে কথা বলা হয়েছে, অ্যান্ড দ্য রিসোর্সেস নিয়ে কথা বলা হয়েছে। কি বলছি বুঝতে পারছো? However, human activities have significantly impacted the environment, leading to pollution. এখানে pollution নিয়ে কথা বলবে, deforestation নিয়ে কথা বলবে, and climate change এটা নিয়েও কথা বলবে। These problems threaten ecosystems. Ecosystems এর ব্যাপারে আছে কিছু, ওয়াইল্ড লাইফের ব্যাপারে আছে কিছু, এবং হিউম্যান হেলথের ব্যাপারে আছে কিছু। সো আমি গেস করে নিচ্ছি যে আমার ইন্টার প্যাসেজটা কিসের উপর হবে? ইন্টার প্যাসেজটা হবে হচ্ছে এনভায়রনমেন্ট, ইটস পলিউশন অ্যান্ড ইটস রেজাল্টস। আমি এখান থেকে গেস করে নিচ্ছি যে আমার ইন্টার প্যাসেজটা এটার উপর হবে। কি বলছি বুঝতে পারছো? এরপরে আমার কি করতে হবে, আমি সুন্দর মতো এই যে আমি যে কথাটা তোমাকে বললাম আর কি, যে এই যে কথাটা যে বললাম তোমাকে, এই কথাটাই তুমি সুন্দর মতো লিখে দিবা। ধরো আমি যেহেতু ধরো এখানে স্টার সাইন দিবা, স্টার সাইন দিয়ে আমি এখানে অ্যানোটেশনের জায়গাটা খালি রাখলাম, কারণ এই জায়গাটাই তোমার বেসিক্যালি লিখতে হবে আর কি। এখানে তুমি লিখবে এনভায়রনমেন্ট। আবার এরকম আরেকটা জায়গা যেহেতু আছে, যেহেতু এখানে অনেক বড় জায়গা পাওয়া ভাইয়া, সমস্যা নেই, লিখতে পারবা, অথবা এই যে খাতার সাইডে এইসব জায়গায় লিখতে পারবা, ঠিক আছে, জায়গার অভাব নেই, সমস্যা নেই। আরেকটা কি, পলিউশন। এই দুইটা টপিকের উপরে আমার এন্টায়ার প্যাসেজটা। কি বলছি বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এক প্রকার অ্যানোটেশন বলা যায়। এরপরে যদি আমি বলি যে ওয়ান অফ দ্য মেজর এনভায়রনমেন্টাল চেঞ্জেস ইজ পলিউশন। Air pollution from factories and vehicle contributes to respiratory diseases, while plastic waste pollutes ocean, harming marine life. Additionally, deforestation reduces biodiversity and disrupts the balance of nature. অর্থাৎ এখানে বলা হয়েছে কি কি? প্রথমত এখানে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের মধ্যে একটা বলা হয়েছে, সেটা হচ্ছে পলিউশন। সো এখানে পলিউশনের ব্যাপারে কথা বলা হয়েছে, এখানে আমি পলিউশন লিখবো। পলিউশন ওখানে একবার লেখা হয়েছে, বাট তারপরে এখানে আমি আরেকবার লিখবো। ধর আমি শর্ট ফর্মে লিখতেছি আর কি, তোমরা ব্রড করে লিখবা, কারণ এখানে জায়গা কম। পলিউশন লিখলাম আমি। এয়ার পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, তাহলে এখানে এয়ারের ব্যাপারে কথা বলা আছে। পলিউশন কোন ধরনের কথা বলা হয়েছে? এয়ার মানে এয়ার পলিউশনের ব্যাপারে ফার্স্টে কথা বলা হয়েছে। ফ্রম ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকল কন্ট্রিবিউটস টু রেসপিরেটরি ডিজিজেস, এখানে ডিজিজেসের ব্যাপারে কথা বলা হয়েছে, ডিজিজের ব্যাপারে কথা বলা হয়েছে। ওয়াইল প্লাস্টিক ওয়েস্টস পলিউটস ওশান, হার্মিং মেরিন লাইফ, এখানে মেরিন লাইফ সম্পর্কে কথা বলা হয়েছে। অর্থাৎ প্রথমত এখানে আগে কি আমাদের আগে পলিউশনের ব্যাপারে বলা হয়েছে, তারপরে কোন পলিউশন? এয়ার পলিউশন। এবং তারপরে কি বলা হয়েছে? এটা কিসে 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 প্রবলেম ক্রিয়েট করে, অর্থাৎ এটার হার্ম সাইডস গুলো। কি বলছি বুঝতে পারছো? এখানে বিগেস্ট রিজন দেওয়া হয়েছে, তারপরে কি দেওয়া হয়েছে? রেজাল্টস। কি বলছি বুঝতে পারছো? Additionally, deforestation reduces biodiversity and disrupts the balance of nature. আরেকটা রিজন দেওয়া হয়েছে, রিজনটা কি? আরেকটা রিজন হচ্ছে, এটাই মুছে ফেলি। আরেকটা রিজন হচ্ছে ডিফরেস্টেশন। আর আবার এখানে আমি আবার পলিউশন অ্যাড করে দিই। এগুলো পেন্সিল দিয়ে করতে পারো, যাতে মুছে মুছে করতে পারো, সমস্যা নেই। The balance of nature, climate change caused by excessive carbon emissions leading to rising temperatures, extreme weather conditions and melting ice caps and affecting millions of peoples worldwide. অর্থাৎ এখানে একটা মানে একটা ম্যাসিভ অ্যামাউন্টের একটা প্রবলেমস এখানে স্টেট করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই অ্যানোটেশন বা নোটেশন গুলো করে আসলে তোমার লাভটা কি? প্রথমত দেখা যায় যে আমরা যখন এমসিকিউ সলভ করি, আমরা স্কুল কলেজ লাইফে যখন রিডিং কম্পিটিশন সলভ করতাম, মনে আছে সব থেকে বড় পেনটা কি খাইতাম? ইন্টারিয়া পড়ছি আমি, পরে আমি আবার যখন আসছি ইন্টারিয়া পরে যখন আমি আবার আসছি, তখন দেখা যায় কি যে ওই একটা টপিকের উপর এমসিকিউ, এই গেলাম আমি আবার রিডিং কম্পিটিশনে, আরেকটা টপিক আবার গেলাম রিডিং কম্পিটিশনে, এবং এই রিডিং কম্পিটিশন প্রত্যেকটা পড়তেছি, পুরোটা পড়ে দেন আমি সলভ করতেছি। নাহলে কি তুমি রাইট অ্যান্সার বের করতেই পারবা না, ভুল করে বসে থাকবা। নোটেশন করলে এই বেনিফিটটা কি? এই ভুলটা তোমার হবে না। নোটেশন করলে তোমার এই সাইড নোটেশন দেখে তুমি বুঝতে পারবা যে এখানে এয়ার পলিউশনের ব্যাপারে কথা বলা হয়েছে, সো এই প্যারার মধ্যে আমার অ্যান্সার আছে। কি বলছি বুঝতে পারছো? এরপরে যদি আমি বলি প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট রিকোয়ার্স কালেকটিভ এফোর্ট, এখন বলতেছে সলিউশন, কাইন্ড অফ সলিউশন কি কি সেগুলো স্টেট করতেছে। গভর্নমেন্টস মাস্ট এনফোর্স স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল লস, বিজনেস শুড অ্যাডপ্ট সাস্টেনেবল প্র্যাকটিসেস, এখানে কিছু সলিউশন দিচ্ছে। সাস্টেনেবল প্র্যাকটিসেস, individuals can contribute by reducing waste converting energy and planting trees. অর্থাৎ ইন্ডিভিজুয়ালস, এখানে ইন্ডিভিজুয়ালস কি কি করতে পারে? তারা ওয়েস্ট কমাইতে পারে। অর্থাৎ আমি যে ডেইলি ময়লা ক্রিয়েট করতেছি, ময়লাটার অ্যামাউন্ট আমি কমাইতেই পারি, তাই না? আমার তো মানে আমি চাইলেই কিন্তু কমাইতে পারি, আমরা কিন্তু অযথা অনেক জায়গা ময়লা করি, এই কাজগুলো না করলেই হয়। কনজার্ভিং এনার্জি, অর্থাৎ এই যে একটা রুমের ভিতরে একসাথে 4-5টা লাইট জ্বলতেছে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এসি চলতেছে, এত কিছু চলতেছে একসাথে, ঠিক আছে, এই জিনিসগুলো আমার যখন দরকার হবে না, আমি বের হওয়ার সময় যদি অফ না করে যাই, দ্যাটস আ ওয়েস্ট।
কি বলছি বুঝতে পারছো? আমার দরকার শেষ, আমি এগুলো অফ করে বের হবো। অফ না করে বের হলে দ্যাটস আ ওয়েস্ট। তারপর কি প্ল্যান্টিং ট্রিজ, ঠিক আছে? হাজার হাজার হচ্ছে কি তোমার এখনকার মানে একটা বদ অভ্যাস কি দেখা যায় যে রাস্তা সাইডে কোনো সুন্দর একটা গাছ দেখলে ওটা পাড়া দিয়ে চলে যায়, ঠিক আছে? তো এই পাড়া না দিয়ে এটাকে উল্টা আমাদের সাস্টেন করতে হবে, অর্থাৎ এটাকে উল্টা কেয়ার করতে হবে, পারলে এটাতে পানি দিতে হবে আমাদের। তো অথবা এই যে নতুন 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 গাছ লাগাইতে হবে। এই জিনিসগুলা বেসিক্যালি কি এখানে বলা হইতেছে, এবং এগুলাই তোমার বেসিক্যালি নোটেট করতে হবে, অ্যানোটেট করতে হবে। রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ এস সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার অফার, এখন কি রিনিউয়েবল এনার্জির দিকে গেছে। তাহলে আমি ইন্টার এই প্যারার থেকে কি কি বুঝতে পারলাম আমি এক লাইনে বলে দিচ্ছি। প্রথমত বলতেছে এনভায়রনমেন্ট ঠিক করতে চাইলে কালেকটিভ এফোর্ট দিতে হবে, আমার একা গান গেয়ে লাভ নেই। তারপর কি গভর্নমেন্টস মাস্ট, গভর্নমেন্টের একটা রোল প্লে করতে হবে, বিজনেসের একটা রোল প্লে করতে হবে, টোটাল মানে অ্যাডাপ্টেবল সাস্টেনেবল প্র্যাকটিসেস আনার জন্য আর কি। তারপর কি ইন্ডিভিজুয়াল, আমার মতন সিঙ্গেল যারা মানুষ আছে তারা কি করবে, তারা ওয়েস্ট কমাবে, কনজার্ভ করবে এনার্জি, ট্রিজ প্ল্যান করবে। এবং একটা পর্যায়ে যে এই যে এখানে একটা কথা বলা হয়েছিল যে কার্বন, এই কার্বন সোকল্ড ইমিশন এই জিনিসটাকে কমানোর জন্য আমাদের সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার এগুলো ইউজ করলে আমাদের কাছে অ্যাকচুয়ালি ইটস ইজিয়ার টু সেভ দ্য এনভায়রনমেন্ট ফাস্টার। তোমরা অনেকে জানো কিনা জানি না, বাট রাইট নাও কিন্তু আমাদের এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি রিকভার করে ফেলেছে, ঠিক আছে? আইভ সিন আ পোস্ট যেখানে বলা হয়েছে যে অ্যান্টার্কটিকা তোমার হচ্ছে ওভার ওভার কত টনস বা সামথিং লাইক দিস, মানে হিউজ অ্যামাউন্টের আইস নাকি অ্যান্টার্কটিকাতে রিস্টোর করা পসিবল হয়েছে এই ইয়ারের ডাটা অনুযায়ী। আবার ওজোন লেয়ারের যেই ছেদগুলো এগুলো নাকি অনেকটা রিকভার করা হয়েছে। আচ্ছা, এনিওয়েজ, এখন যদি আমরা দেখি যে ইফ উই ডু নট টেক অ্যাকশনস নাও, future generations will suffer the consequences of environmental degradation by making small but meaningful changes. We can protect our planet and ensure a healthier, greener world for future generations. অর্থাৎ এখানে একদম এন্ডিং হচ্ছে যে লাস্ট মানে বলবো কি মানে কোনো জিনিস শেষ করার আগে ওই যে একটা শেষ বাণীর মতন কিছু একটা দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের বলা যায় অলমোস্ট হচ্ছে তোমার রিডিং কম্প্রেনশন। কি বলছি বুঝতে পারছো? তো এই হচ্ছে মোটামুটি আমাদের কাহিনী। এখন মেবি আমাদের নতুন একটা সাবজেক্ট আসবে, মাথায় রাখবে এই টপিকের উপর তোমার কয়টা এমসিকিউ থাকবে, 20টা এমসিকিউ থাকবে। এভাবে মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? এখানে এমসিকিউ প্র্যাকটিস করার মতন কিছু না। তুমি যদি প্যাসেজ বুঝতে পারো তোমার এমসিকিউ সলভ করতে কোনো টাইমই লাগবে না। আমি যেভাবে বলছি আমার আমার লাইফটা শুরু হয়েছে কতক্ষণ হয়েছে, আমি তোমাকে এই টপিকটা হয়তো এক্সপ্লেন করতেছি অ্যারাউন্ড 5 to 6 মিনিটস। এই টাইমের মধ্যে আমি তো এক্সপ্লেন করতেছি, তুমি সিঙ্গেল ভাবে যখন পড়বা তখন তোমার টাইম আরো কম লাগবে, ঠিক আছে? সুন্দর মতন এখান থেকে প্যাসেজটা তুমি যদি ক্লিয়ার ইনফরমেশন নিয়ে বুঝতে পারো তোমার এমসিকিউ সলভ করতে কোনো পেইনই খাবা না। কি বলছি বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের গ্রামার। আচ্ছা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট মিস দিছে, এক্সট্রিমলি সরি। এনিওয়েজ, গ্রামার আর ভোকাবুলারি পার্টে আসলে আমরা বলি গ্রামার আর ভোকাবুলারি পার্টের জিনিসগুলো কি এগুলা এমসিকিউ থাকবে তোমার, এই যে 20টা এমসিকিউ থাকবে আবার 20 মার্কসের জন্য, ঠিক আছে? এখন এখানে কি টাইপের এমসিকিউ থাকবে আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ওই যে তোমার হচ্ছে এই যে ব্র্যাকেট দিয়ে একটা ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বটার আগে একটা স্পেস থাকবে, একটা গ্যাপ থাকবে আর কি, এবং তার তার আশেপাশে তোমার হিবিজিবি কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? তো ওখান থেকে তোমার রাইট ফর্ম অফ ভার্বস গুলো বুঝে নিতে হবে। কি বলছি বুঝতে পারছো? আমি একদম লাইভের শেষে একটা টোটকা বলবো, তোমরা যদি এগুলো পড়তে না চাও একদম লাস্ট মোমেন্টে কি করা যায়, ঠিক আছে? যদি মনে হয় যে এই ইন্টার ভিডিও এক একটা হয়তো এখানে এক একটা ভিডিও হয়তো অলমোস্ট 40 মিনিটসের মতন থাকে, আমার কোর্সে 40 মিনিটসের মতন আছে আমাদের কোর্সে। এত যদি লং ভিডিও না দেখতে চাও, সুন্দর মতন হয় ওই ভিডিওকে 2x স্পিডে দেখবা, আর নাইলে সুন্দর মতন কি করবা, ইউটিউবে যাবা, এই টপিকটার উপর সার্চ দিয়ে অ্যানিমেশন পাওয়া যায়, ঠিক আছে? 5 থেকে 10 মিনিটের অ্যানিমেশন, ওইটারা লাগলে 2x স্পিডে দেখো, সমস্যা নাই। সুন্দর মতন বাচ্চা কাচ্চা খেলতে খেলতে তোমাকে বলবে তুমি কোন টপিক, মানে এই রাইট ফ্রম ভার্ব সো কল্ড এই জিনিসটা কি, এগুলো হচ্ছে একদম লাস্ট মোমেন্টে, কারণ এখন আসলে লাস্ট মোমেন্ট চলে আসছে, এগুলো ছাড়া উপায় নেই। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস তো এক্সপ্লেন করলাম মোটামুটি। এটা হচ্ছে মাঝখান দিয়ে একটা ওয়ার্ড গায়েব হয়ে যাবে, ওয়ার্ড গায়েব হয়ে তোমাকে বলবে যে এটা রাইট ফর্ম অফ ভার্বসটা কিভাবে বোঝানো যায়, ঠিক আছে? এরপরে আমাদের অ্যাডজেক্টিভ কি আসলে আমি বলি, অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে মানে নাউনকে জাস্টিফাই করে, অর্থাৎ মানে কি মানে হচ্ছে আমি একটা ভালো মানুষ, এখানে ভালোটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি গুড পারসন, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা বলা যায়। তো অ্যাডজেক্টিভের যে বিষয়গুলা, অ্যাডজেক্টিভের জন্য তোমাকে যেটা করবে সেটা হচ্ছে যে যদি আমি অ্যাডজেক্টিভের জন্য তোমাকে যেটা করবে সেটা হচ্ছে যে তোমাকে ইন্টার একটা সেন্টেন্স থাকবে, ধরো একটা সেন্টেন্স দিছে, এই সেন্টেন্সের মধ্যে মাঝখানে ধরো এই গুড নামক একটা ওয়ার্ড থাকবে বা ব্যাড নামক একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডটাকে তারা আন্ডারলাইন করবে, ঠিক আছে? আন্ডারলাইন করে তারা আস্ক করবে যে এটা কি পার্টস অফ স্পিচ। কি বলছি বুঝতে পারছো? এখানে তোমার অ্যাডজেক্টিভের নলেজ লাগবে, এটা হচ্ছে 1 নাম্বার।
2 নাম্বার হচ্ছে তারা এই ইন্টার জিনিসটাকে তারা 2 নাম্বার হচ্ছে কি তারা এই আন্ডারলাইনটা করবে না, না করে তারা কি বলবে, তারা বলবে যে এটারে কিভাবে কি করা যায়, অর্থাৎ এই ইন্টারলাইনের মধ্যে অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ডটা এটা খুঁজে বের করো। তারা তখন এটা বলবে, তখন তোমাকে এই লাইনটা বের করে নিয়ে আসতে হবে, এই ওয়ার্ডটা বের করে নিয়ে আসতে হবে। যদি তোমার অ্যাডজেক্টিভের নলেজ না থাকে তাহলে পারবা না। এরপরে যেটা করবে মাঝখান দিয়ে গায়েব করে দিবে, ওই সেম সেম জিনিস তোমার হচ্ছে এই রাইট ফর্মের মতো সেম জিনিস মাঝখান দিয়ে গায়েব করে দিবে। গায়েব করে কি বলবে জানো? গায়েব করে সুন্দর মতন বলবে এই ইন্টার সেন্টেন্সের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে কোন অ্যাডজেক্টিভটা ইউজ করলে সেটা ভালো হয়। যেমন আমি যদি বলি যে পোভার্টি ইজ আ স্ল্যাশ থিং, কি বলছি বুঝতে পারছো? এখন আমি এখানে ব্যাড ইউজ করতে আমি বাধ্য। আমি যদি বলি যে পোভার্টি ইজ আ গুড থিং, তাহলে তো জুতা মারবে, রাইট? আমি কি ভুল কিছু বলছি? পোভার্টি কিভাবে ভালো জিনিস হয়? পোভার্টি ইজ আ ব্যাড থিং, ইটস ইউনিভার্সাল ট্রুথ, তাই? তো এভাবে ওয়ার্ড মাঝখান দিয়ে ধাম করে গায়েব করে দিবে, গায়েব করে বলবে একটা পারফেক্ট একটা অ্যাডজেক্টিভ দিয়ে ইয়া করবা। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ওয়েট, এরপরে কি আসে আমরা দেখি। এরপরে আমাদের আছে আর্টিকেলস। আর্টিকেলস বেসিক্যালি বলা যায় হচ্ছে এ এন্ড দা, এই জিনিসগুলোই এ এন্ড দা। আর্টিকেলস এর জন্য তোমার একটু 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 গেম খেলতে পারে, একটু গেম খেলতে পারে কিভাবে? ওই যে আমি যেটা বললাম, তোমার সুন্দর মতন ওয়ার্ড গায়েব থাকবে, তারপরে একটা ইন্টেন্স সেন্টেন্স থাকবে। কি বলছি বুঝতে পারছো? কিন্তু এখানে একটা খেলা আছে। আর্টিকেলস এর সময় তারা মাঝে মধ্যে প্যারাগ্রাফ মেরে দেয় মাঝখান দিয়ে। প্যারাগ্রাফ মেরে দেয় বলতে আমি কি বুঝাচ্ছি? প্যারাগ্রাফ ধরো 1 লাইন, 2 লাইন, 3 লাইন, এই 3 লাইন থেকে মাঝখান দিয়ে এরকম 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 গায়েব করে দিবে। গায়েব করে দিয়ে এখন তারা কি বলবে, এই ইন্টায়ার প্যারাতে ধরো, আচ্ছা তোমার একটু বেশি দিয়ে দিছি, এত বেশি দেয় না, ধরো এই ধরো তিনটা ওয়ার্ড গায়েব হয়েছে। তো এই 3টা ওয়ার্ডের মধ্যে বলবে যে কোন কোন জায়গায় কি কি, কোন কোন জায়গায় কি কি আর্টিকেল বসবে। এগুলাকে আবার তারা অপশনে সাজাবে কিভাবে? অপশনে সাজাবে কিভাবে? সিরিয়াল ওয়াইজ। ধরো এখানে আগে এ ছিল, এন ছিল, দা, ঠিক আছে? তারা এরকম ভাবে লিখবে এ এন দা, ঠিক আছে? অপশন বি তে আবার দিবে এন দা এ, এরকম অপশন থাকবে। কি বলছি বুঝতে পারছো? এভাবে তারা মাঝখান দিয়ে প্যারা দিবে, প্যারা দিয়ে এভাবে ইয়া করবে। তো একটা ছেলে হয়তোবা ও যদি নিচ থেকে পড়ে, সে হয়তোবা চিন্তা করতে পারে এ এন দা আছে তো দিদি, কিন্তু এটা ভুল, কারণ কি তুমি সিরিয়াল মেনটেন করো নাই। কি বলছি বুঝতে পারছো? তো এগুলো একটু মাথায় রাখতে হবে। যারা লাইভ দেখতেছো, তোমাদের পরিচিত যারা আছে ইস্টুস ইউনিভার্সিটিতে এক্সাম দিবে, তাদের কাইন্ডলি মেনশন দিয়ে দাও এখানে, ঠিক আছে? তাদেরকে মেনশন দিয়ে দাও, কারণ এই লাইফটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি জাস্ট ইংলিশ বুঝাচ্ছি, তাতে হয়তো বা তোমরা অনেক কিছু অজান্তা অনেক জিনিস জানতে পারতেছো, ঠিক আছে? হয়তো বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা হচ্ছে কি তোমার হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রিতে যেগুলো বলবো, ওগুলো হয়তো বা তারা জানেই না। কি বলছি বুঝতে পারছো? ওকে, এরপরে হচ্ছে আমার কম্পোজিশনস এন্ড স্পেলিং কারেকশন। অর্থাৎ যদি বলে যে দ্য বার্ড ইজ সুইমিং, হাউ দ্য হেল ইজ দ্যাট রাইট, তাই না? হাউ দ্য হেল ইজ দ্যাট রাইট। তো এটা হয়তোবা বলবে যে কোন ওয়ার্ড, কোন সেন্টেন্সটা রাইট, কোন সেন্টেন্সটা রং। এখানে হয়তোবা অপশনে একটা দিবে দ্য বার্ড ইজ সুইমিং, অথবা একটা দিবে দ্য কার ইজ ফ্লাইং, ঠিক আছে? তারপরে হয়তোবা বলতে পারে যে প্লেন ইজ রেসিং, ঠিক আছে? এই টাইপের ওয়ার্ডস গুলো দিবে। একদম লাস্টে থাকবে হচ্ছে কি তোমার দ্য বার্ড ইজ ফ্লাইং। তো রাইট সেন্টেন্সটা হচ্ছে কি তোমার বার্ড ইজ ফ্লাইং। কি বলছি বুঝতে পারছো? অথবা যেটা করতে পারে ইন্টার সেন্টেন্সে হয়তোবা তোমার এরকম একটা প্যারাগ্রাফ দিবে, প্যারাগ্রাফ দিয়ে হয়তোবা মাঝখানে কিছু ওয়ার্ডস দিবে, ওয়ার্ডসগুলো লিখে দিবে। এগুলো কিন্তু খালি থাকবে না, তো এগুলো লিখে দিবে। লিখে তারা কি করবে, এমনি রেখে দিবে আর কি। বেসিক্যালি তুমি যখন পড়তে যাবে তুমি টেরও পাবা না ওই স্পেলিংটা ভুল ছিল, ঠিক আছে? কিন্তু ওই স্পেলিংগুলো কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে এই স্পেলিংটা ভুল কোন 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 জায়গায় আছে, মানে এই প্যারাগ্রাফে বা এই সেন্টেন্সে কোন 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 স্পেলিংগুলো ভুল দেওয়া। তখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তখন সুন্দর মতন এই যে আবার ওই যে এক 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 গেম, ঠিক আছে? আবার এক গেম সুন্দর মতন এখানে অপশনস দেওয়া থাকবে সিরিয়ালে। কি বলছি বুঝতে পারছো? তো দেখা যাবে যে এখানে অপশনস গুলো মানে এই মাল্টিপল অ্যান্সার্স গুলোতে আসলে মেইনলি স্টুডেন্টসরা কনফিউজড হয়, কারণ দেখা যায় যে দুইটা আমি ধরতে পারছি, একটা ধরতে পারতেছি না। তখন তো এই যে একটা কনফিউশন একটা ক্রিয়েট হয়ে গেল। এটার জন্য যেটা করতে হবে, মানে স্পেলিং সম্পর্কে বেসিক নলেজগুলো রাখতে হবে, ঠিক আছে? স্পেলিং সম্পর্কে বেসিক নলেজগুলো রাখতে হবে। কিছু কিছু সিম্পল কিছু টেকনিক আছে, যেমন হচ্ছে গিয়ে তোমার ধরো তোমার কোন একটা সেন্টেন্সের আগে এন আছে, আর্টিকেল বা গ্রামার দিয়ে তুমি আসলে কাজগুলো করতে পারো। আর্টিকেল আছে, তো আর্টিকেলের পর হয়তো এখানে একটা ওয়ার্ড দিছে, ঠিক আছে? এই ওয়ার্ডের আগে হয়তো বা তার একটা সাইলেন্ট কিছু একটা লাগাইছে, যেটার কারণে সেন্টেন্সটা ভুল গেছে, ঠিক আছে? তো তুমি যদি এখানে এন আসছে, তার মানে অবভিয়াসলি সাইলেন্স লেটারটা অবভিয়াসলি কোনো একটা ভাওয়াল লেটার, ঠিক আছে? তো খেয়াল করে দেখবা যে এই ভাওয়াল লেটারটা কি এখানে ছিল। এভাবে আর কি, মানে তোমার কনক্লুশনে টানতে হবে আর কি, যে কোন কোন ওয়ার্ডগুলো আসলে ভুলের। এই হচ্ছে কাহিনী।
ওকে, এরপরে যদি আমি বলি যে পার্টস অফ স্পিচ তো আসলে এটা একটা জগাখিচুড়ি একটা জিনিস। এটার মধ্যে সবগুলা মোটামুটি একটা প্যারাগ্রাফের হয়তো বা এরকমই প্যারাগ্রাফ অথবা একটা সেন্টেন্সের হয়তো বা এরকম সবগুলা ওয়ার্ডের নিচে যে আন্ডারলাইন করা থাকবে বা সার্কেল করা থাকবে বা ওই লেটারগুলো বোল্ড করে দেওয়া থাকবে আর কি। ওই বোল্ডেড লেটারগুলো যেগুলো থাকবে বলবে এগুলো পার্টস অফ স্পিচ কি কি। কি বলছি বুঝতে পারছো? অথবা তোমার বলতে পারে যে এই প্যারাগ্রাফের ভিতরে বা এই সেন্টেন্সের ভিতরে কয়টা নাউন আছে, অপশনে দেওয়া থাকবে 2টা 3টা 4টা 5টা অথবা একটা। ঠিক আছে, ওখান থেকে তুমি চুজ করতে পারবা। আবার হয়তো বা তোমার বলতে পারে যে এই সেন্টেন্সের ভিতরে নাউনগুলো কি কি। ঠিক আছে, অপশনসগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তুমি চুজ করতে পারবা। তো এই হচ্ছে কাহিনী। এরপর আমি যদি বলি ভাই এগুলোর মধ্যে আর কি এটা কোশ্চেন আসছে, অ্যান্সার দিয়ে নি। ভাই আলাদা করে খাতা দিবে না, এগুলোর মধ্যে কি কোনটা বেশি? না, আলাদা করে খাতা দিবে না ভাইয়া। ব্র্যাক এক্সাম দিছো তোমরা? ব্র্যাকের কিন্তু যে এক জায়গার ভিতরে মানে এক পাতা দিবে, একটা পাতা দিবে, এই পাতার মধ্যে সব তোমার মানে ওই যা এক্সাম তুমি বিশেষ পড়তে পারবা নাকি পড়তে পারবা না, পড়তে পারবা নাকি পারবা, এটা সব ওই এক পাতার ভিতরে। এই পাতা সুদ্ধা স্যারের কাছে যাবে, এমন না যে আলাদা করে খুলে নিয়ে যাবে। যার কারণে আমি বলতেছি এক পাতার মধ্যে সব থাকে ভাই। সো তুমি ইন্টার কোশ্চেনে কি করতেছো না করতেছো এটা দেখার অ্যাক্সেস আমাদের কাছে থাকে। অনেকে বলে যে আমি খালি এসে প্রপারলি লিখবো, বাকিগুলো ইন্টার খাতার মধ্যে লাগলে আমি পেজের মধ্যে কোন এক ফাঁকের মধ্যে গালি লিখে দিয়ে আসলাম। ইস্ট ওয়েস্টের তুমি দেখতে পারো, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তুমি গালি লিখে দিয়ে আসলা, এটাও তাদের চোখে পড়ার চান্স থাকে। কারণ ওই যে এক পাতা নিয়ে সব যায়, মানে মুভ যেখানে যেটা করে ইন্টার কোশ্চেন নিয়ে মুভ করবে তারা। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, আর হচ্ছে কি তোমার ভাইয়া আলাদা করে খাতা দিবে না যেটা বললাম। ভাইয়া এগুলার মধ্যে কোনটা বেশি আসবে এমসিকিউতে একটু বলেন। দেখো এখানে কিছু কাহিনী আছে। তোমার পার্টস অফ স্পিচ তুমি যদি একদম পোক্ত হতে পারো, পার্টস অফ স্পিচে পোক্ত হতে পারলে তোমার এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে। মোটামুটি পার্টস অফ স্পিচ পোক্ত হলে তোমার এই দুটো টপিক অলরেডি বাদ। কি বুঝতে বুঝতে পারছো? তো আবার তুমি যদি পার্টস অফ স্পিচ বাদ দিয়ে যাও, অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমার তেমন একটা পোক্ত আইডিয়া নাই, তখন তোমার আবার এগুলো পড়তে হবে মাস্ট। কি বুঝতে বুঝতে পারছো? এখন এভাবে আর কি তোমার সিলেক্ট করতে হবে। আমি একদম লাস্টে একটা একটা রাফ একটা একটা আইডিয়া দিব না, সমস্যা নেই যেহেতু বলছো। আচ্ছা, তো এই গেল স্পেলিং কারেকশন। পার্টস অফ স্পিচ হচ্ছে যেটি বেসিক্যালি যেটা আমি বললাম। তারপর হচ্ছে কি তোমার প্রিপোজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা অনেক ব্রড একটা জিনিস, এটা আসলে এত শর্টে বোঝানো এখন পসিবল না। ঠিক আছে, এটার জন্য প্রেফার করবো হয় ক্লাস দেখো, ক্লাস না দেখলে গিয়ে হচ্ছে গিয়ে ইউটিউবে অ্যানিমেশন ভিডিও দেখো, ওটা দেখলে হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আছে আমাদের কানেক্টার্স এন্ড লিঙ্কার্স। কানেক্টার্স এন্ড লিঙ্কার্সটা খেলবে কিভাবে তার আমি বলি। তারা যেটা করবে সেন্টেন্সের শুরু খালি রেখে পুরো সেন্টেন্স দিয়ে দিবে, অথবা দুইটা সেন্টেন্স দিবে মাঝখান দিয়ে খালি রাখবে, দেন সেন্টেন্স কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, দেখে মনে হবে দুইটা সেন্টেন্স আলাদা আলাদা, দেখলে মনে হবে মাঝখানে ফুল স্টপ থাকবে। ঠিক আছে, বাট আলটিমেটলি ফুল স্টপ বলা ওই সেন্টেন্সটাকে বেসিক্যালি একটা কানেক্টর দিয়ে বা একটা লিঙ্কার দিয়ে কি কানেক্ট করা যায়। কি বলছি বুঝতে পারছো? তারপর হচ্ছে বা হয়তো বা সেন্টেন্সের শুরুর দিকে কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, এরকম এরকম জিনিসপাতি দিয়ে বেসিক্যালি কনফিউজ করবে আর কি। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাও আসলে এত ব্রডলি বোঝানোর মতন কিছু না, মানে এত শর্টলি বোঝানোর মতন কিছু না, এটা অনেক বড় একটা টপিক। তো এই টপিকটা বোঝার জন্য তোমার বেসিক্যালি ইউটিউবে ভিডিওস দেখতে হবে, যেহেতু টোটাল জিনিসটা যেহেতু তোমার এমসিকিউর বাইরে কিছু একটা আসবে না, সেহেতু এটা একটা গুড চান্স। আরেকটা জিনিস মাস্ট, ফার্মেসিতে কাটমার্কস কত? আমি আমি আসলে কোনো ভার্সিটির কাটমার্কস বলি না, কাটমার্কস বলি না, কিন্তু আমি বলে রাখি যে রাইট নাও বর্তমানে এভারেজে 55% রিজেকশন রেট চলতেছে। অর্থাৎ যদি 10,000 মানুষ পরীক্ষা দেয় তার মধ্যে 5,500 জন কমপক্ষে রিজেক্ট খাবে। রেজিস্ট্রেশন রেট এর উপরে উঠবে, নামবে না, জীবনও নামবে না, এই সময় আর নাই। অর্থাৎ 5,500 জন কমপক্ষে এখানে রেজিস্ট্রেশন রেট খাবেই, তারা রিজেক্ট খাবেই। এরপরে যেগুলো আসবে এগুলো হচ্ছে এর উপরে যারা থাকবে তারা হয়তো ওয়েটিং এ পড়বে। ঠিক আছে, আর একদম যদি তুমি শিওর, সেই ক্ষেত্রে আমি বলি 80% হচ্ছে একদম সেফার এরিয়া। অর্থাৎ 80% রিজেকশন রেট মানে 20% হচ্ছে সেফার এরিয়া আর কি। অর্থাৎ তুমি যদি 20%-এর মধ্যে থাকতে পারো, এক্সাম হলে তুমি যদি 20%-এর মতন থাকতে পারো, তাহলে তোমার বেসিক্যালি হচ্ছে চান্সেস 100% শিওর। এটারও আমি কত পার্সেন্ট গ্যারেন্টি দিব, এগুলো আসলে গ্যারেন্টি দেওয়া যায় না ভাই। এটা আমি হয়তো 95% দিয়ে দিলাম, যাও 95% বললাম, 20%-এর মধ্যে থাকলে তুমি চান্স পাচ্ছ। কি বলছি বুঝতে পারছো? কারণ কাটমার্কস যদি এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। এখন কোন একটা এনডিসি স্টুডেন্ট দেখা গেল যে ডিসিশন নিল যে হচ্ছে গিয়ে আমি এবার ইউএসএসটি টিকবো, আমি এবার ইউএসএসটি পরীক্ষা দিব এবং চান্সও পাবো। সে পরীক্ষা দিতে ঢুকছে,
ঠিক আছে, এদিক দিয়ে হয়তো বা আশেপাশ থেকে কোনো একটা অজপাড়া গায়ের বা মানে আলতু ফালতু কোনো একটা স্টুডেন্ট সেও পরীক্ষা দিতে বসছে, সে আশা নিয়ে রাখছে এটা প্রাইভেট ইউনিভার্সিটি, আমার তো পড়ে যেতে হবে না, এই চিন্তা করে সে পরীক্ষা দিয়েছেন। এনডিসি স্টুডেন্টের সাথে যদি স্টুডেন্ট লাগে, কে পারবে? এটা কমন সেন্স যে এনডিসি স্টুডেন্টই পারবে। এটা তো মানে এটা কিছু জিনিস আমরা বলি যে কিছু জিনিস লাকে ম্যাটার করে, বাট না, ঠিক আছে, তুমি যত হার্ডওয়ার্ক করবে তত তোমার লাইফে লাক আসবে, দ্যাট ইজ দ্য সিম্পল রুল। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমি হচ্ছে যাওয়ার আগে বলে যাচ্ছি, এসের যেটা একদম লাস্টে থাকবে, এটা একদম লাস্টে দিছি কারণ আমি চাচ্ছিলাম এসেটা তোমার হচ্ছে জাস্ট শুনে গেলেই হবে, এত মাথা খাটাইতে হবে না, ঠিক আছে? যেহেতু সামনে আরো তীব্র তীব্র সাবজেক্ট আসতেছে, তোমরা যাতে মাথা ঠান্ডা করে যাতে ওগুলা দেখতে পারো, এই জন্য এসে একদম লাস্টে দিছি। আচ্ছা যাই হোক, তো একটা জিনিস মাথায় রাখবা, ব্র্যাকে তুমি যদি মিনিমাম ধরো, ব্র্যাকে কত বলবো, ধরো তুমি মিনিমাম 50% মার্ক যদি একবার না করতে পারো পার সাবজেক্ট অর্থাৎ ফিজিক্সে 50%, হায়ার ম্যাথে 50%, বায়োলজি 50%, কেমিস্ট্রি 50%, ইংলিশে 50%, এই মার্ক যদি অ্যান্সার না করতে পারো, বা যদি অ্যান্সার না সরি এই মার্ক যদি তুমি শিওর শট না করে দিয়ে আসতে পারো, বা এই পরিমাণ মার্ক তুমি যদি না পাইতে পারো, সেই ক্ষেত্রে কি হবে জানো? তুমি আগেই ফেল, তোমাকে তখন তারা ফেলের কাতারে ধরবে, তারা তোমার মানে তুমি তাদের মানে রিজেকশন লিস্টেই নেই বেসিক্যালি, এক কথা বলা যায়, তারা তোমাকে কাউন্টই করবে না, ঠিক আছে? এরপর থেকে হচ্ছে বেসিক্যালি তাদের কাটমার্ক শুরু হয়। কাটমার্ক এটা দাঁড়াতে দাঁড়াতে 90%ও দাঁড়াতে দেখছি আমি, অর্থাৎ 90% মার্ক পাইছে, তারপরে মন মতন সাবজেক্ট পাইছে, মানে সিএসসি টিএসসি এগুলো যেগুলো আছে আর কি। আবার ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে এখানে একটু খেলা আছে। ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট আবার এসব দিকে একটু দয়ালু, কারণ এখানে কাহিনী আছে, ওদিক থেকে তোমার ওই যে ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি কেমিস্ট্রি এক্সাম দিচ্ছ, একটু একটু তোমাকে একটু হ্যাসেল ফেলাইতেছে না, তো এই দিক থেকে তারা আবার একটু মার্সি বলতে কি, ধরো তুমি কোন একটা সাবজেক্টে 20% মার্ক পাইছো মাত্র, ঠিক আছে, তারা স্টিল তোমাকে বাদ দিবে না, তারা তোমাকে কি করবে, তারা তোমাকে অবজারভেশনে রাখবে যে এখন দেখি স্টুডেন্টটা বাকি সাবজেক্টে কি করছে। ধরো তুমি আবার ওদিকে জেনারেল ম্যাথে 70% পাইছো, আবার এদিকে ফিজিক্সে আবার তুমি 30% পাইছো, আবার তুমি দেখা গেল ইংলিশে একদম 100% পেয়ে বসে আসো, সবগুলো হয়েছে, একটা একটা শূন্য বেশি দিয়ে দিছি সরি, আবার তুমি একদম ফুল মার্ক পাইছো এখানে, কি বলছি বুঝতে পারছো? তো এখন তারা যেটা করবে, তারা স্টিল তোমাকে বাদ দিবে না, তারা যেটা করবে, তারা ইন্টায়ার তুমি কত পাইছো, কি পাইছো না পাইছো, ইন্টায়ার জিনিস তারা ধরবে, ধরে এটার একটা গড় করে দেখবে যে তুমি কি মিনিমাম তাদের যে পাস শেড, ধরো 50% থেকে, না ইস্ট ওয়েস্টে মেবি পাস শেড মেবি 60%, সরি 60%, গড় করে দেখবে যে তুমি টোটাল মার্কসের থেকে 60% পাইছো নাকি, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি বাদ যাবা বা নিচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে আর কি। সো এখানে একটুই আছে, মানে তুমি যদি মানে অনেকটা তোমার হচ্ছে গিয়ে ওই এইচএসসি এসএসসি তে 4 সাবজেক্টের মতন, এখান থেকে বাস খাইছে, ওদিক থেকে বাঁচাই দিছে, 4 সাবজেক্ট এসে আর কি, এই হচ্ছে কাহিনী। আর হচ্ছে গিয়ে তোমার যদি বাই এনি চান্স হচ্ছে দেখা গেল যে তোমার অবস্থা একদম খারাপ, ঠিক আছে, অর্থাৎ মানে হয়তো তুমি কাটায় কাটায় পাইছো বা এরকম কিছু একটা, সেই ক্ষেত্রে তোমাকে তারা হচ্ছে গিয়ে যেটাকে আমি বলি মানে আদর করে বাস দেওয়া, সেটাকে মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা নন ক্রেডিট কোর্স, অর্থাৎ তাদের যে ক্রেডিট ফ্যাসিলিটি আছে, তাদের যে ক্রেডিট আছে, ওই ক্রেডিট মানে একটা কোর্স করবা হয়তো বা তোমার এখানে হয়তো 20 থেকে 22 হাজার টাকার মতন খরচ যাবে, আমি অ্যাজাম্পশন দিচ্ছি, এই অ্যাজাম্পশন দিয়ে তুমি ইউজুয়ালি ক্রেডিট পাও, অর্থাৎ যেহেতু এগুলো ওপেন ক্রেডিট কোর্স, অর্থাৎ তুমি নিজের মতো সাবজেক্ট চুজ করতে পারবা, তো এই পার সাবজেক্টের উপরে 2 থেকে 3টা করে ক্রেডিট থাকে, এগুলো অনেক টিপিক্যাল জিনিসপাতি, এগুলো ভার্সিটিতে ঢোকার পরে বুঝবা, বাট ওই কোর্সটা করলে তুমি কোনো ক্রেডিট পাচ্ছ না, এটা হচ্ছে বেসিক্যালি তোমার থেকে টাকা নিয়ে নিবে, কিন্তু বিনিময়ে তোমার কোনো ক্রেডিট দিবে না, ঠিক আছে, মানে বলবে যে তুমি সমস্যা নেই, আর তুমি পারো না, আসো তোমাকে শিখাচ্ছি, শিখায় দেন তোমাকে নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, কিন্তু এই কথা বলে 22,000 টাকা নিয়ে নিবে আর কি, এই হচ্ছে কাহিনী। তো অপশনস অনেক আছে, তারা চেষ্টা করে স্টুডেন্টস নেওয়ার, কিন্তু ওদিক দিয়ে আবার অনেক ধরনের ফ্যাসাদও ফালায়, তো এই হচ্ছে কাহিনী। একদম লাস্টে আমি আসবো আবার তোমাদের এর সাজেশন নিয়ে, আর ততক্ষণে হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেন আসছে, ভাই আমি ফার্মেসি অ্যান্ড জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চয়েস লিস্টে রেখেছি, এখন যদি ফার্মেসি না আসে বাট জিবিতে আসে পড়ার মতন, তাহলে কি অটোমেটিকলি জিবিতে যদি তোমাকে মানে জিবিতে তুমি মিনিমাম যদি মানে মার্ক যদি তুমি না ক্যারি করতে পারো, তাহলে তোমার তো এমনিতে নিবে না, হয়তো বা তোমাকে ওয়েটিং লিস্টে ফালাইতে পারে, বাট ওখানে একটা ইয়ে আছে, তুমি আগে হচ্ছে সুন্দর মতন ফার্মেসিতে ভর্তি হয়ে যাবা, ফার্মেসিতে ভর্তি হওয়ার পরে সেখান থেকে তুমি আবার হচ্ছে গিয়ে চাইলে জেনেটিক্যাল নিয়ে সুইচ করতে পারবা, আস্তে সেখান থেকে তো সুইচ করতে পারবা। আবার হচ্ছে গিয়ে তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে যদি তোমার মনে হয় যে ফার্মেসিতে পড়বা না, তাহলে ফার্মেসিতে ভর্তি হবে না, ঠিক আছে, ওয়েটিং লিস্টের জন্য ওয়েট করবা। যদি ওয়েটিং লিস্ট আমি অলওয়েজ সেফ জোন বলে হচ্ছে তোমার 100-র মধ্যে আর কি, এটা হচ্ছে তোমার সেফ জোন,
মানে 100-র মধ্যে যে কোনো সাবজেক্টে ওয়েটিং, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি 100-র মধ্যে থাকলে টানার একটা হিউজ পসিবিলিটি থাকে। তুমি যদি 100-র মধ্যে থাকো সেই ক্ষেত্রে তুমি রিস্ক নিয়ে দেখতে পারো, তুমি ফিজিক্স মানে তুমি ফার্মেসিতে ভর্তিও না হইলেও হয়তোবা তোমাকে তারা হচ্ছে গিয়ে জিবি থেকে টান দিবে আর কি, তখন জিবি দিয়ে ভর্তি হয়ে যাবা। আবার ফার্মেসি যদি ভর্তি হয়েও যাও, স্টিল যদি তোমাকে জিবি থেকে টান দেয় সমস্যা নাই, মানে স্টিল তুমি যাইতে পারবা, এমন না যে তোমাকে যাইতে দিবে না, এরকম কিছু না। এনিওয়েজ, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তোমাদের এখন সাফ ভাইয়া টেক ওভার করবে সব কিছু। কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমাকে বললো, আমি আইসা ভাইকে দেখাবো, সমস্যা নেই। আন্ডালে ভাই নিজের ফোন দিয়েও দেখতে পারবে। ওয়েট, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের তাকওয়া এতক্ষণ হচ্ছে তোমাদের ইংলিশ টপিকগুলো দেখালো। তো এখন আমরা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড শুরু করব। এটা খুব একটা কমন টপিক, মোটামুটি আশা করি তোমরা যদি এর আগের কোনো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিয়ে থাকো তাহলে এটা করছো। তা আমরাও কিছু প্রত্যেকটা জিনিসকে একটু ওভারভিউ দিয়ে যাব। তো যদি এইটার মধ্যে বলি একটু প্যারাদায়ক জিনিস যেগুলা, যেমন অনেককে দেখছি হচ্ছে তোমার এই যে ফাংশনে পার্টটাতে একটু প্যারা খায়, আর হচ্ছে পার্সেন্টেজটা, আর হচ্ছে তোমাদের এক্সপোনেনশিয়াল, এই যে প্রফিট লস, মোটামুটি এই তিনটাতে দেখছি একটু প্যারা খায়, বাট আহামরি সমস্যা হবে না মেইনলি এই জিনিসটাতে। বাট আমি প্রত্যেকটা টপিকগুলো থেকে একটু একটু করে সলভ করে দিব। যদি প্রথমে তোমাদের ইয়ের টপিকটাতে আসি, ইনইকুয়ালিটি। একটা মিনিট। ধরো তোমাদের একটা আমি কোশ্চেন দিই, যেমন যদি ধরো ইনইকুয়ালিটি ম্যাথগুলো জাস্ট একটা রিমাইন্ডার হিসেবে দেখানোর জন্য যে এই ম্যাথগুলো সাধারণত কি ধরনের আসতে পারে। তো এই ম্যাথগুলা একেবারে যে তোমাদের আহামরি কঠিন আসবে তা না। মেইন যেটা স্ট্রেস যেটা করা ট্রাই করে, তোমাদের এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড দিয়ে তোমাদের আসলে বেসিকটা চেক করা ট্রাই করে। ইটস নাথিং এলস, যে চেষ্টা করে যে তোমাদের লজিক্যাল থিঙ্কিংটা কেমন, ঠিক আছে। এগুলো তোমরা এর আগেও করছো, লাইক ছোটবেলায় করা হয়েছে, বাট কেন তো বড়বেলায় দেয়, কারণ হচ্ছে দেখা যায় এগুলো বেসিক জিনিস, তুমি লজিক বিল্ডিং কেমনে করো, ঠিক আছে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলো, সাধারণত ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর ক্ষেত্রে লজিক বিল্ডিং অনেক বেশি লাগে, ঠিক আছে। সো যেমন এটার ক্ষেত্রে কি, জাস্ট সিম্পলি হচ্ছে ম্যাথটা তুমি যদি সলভ করো, এখানে হচ্ছে 3x greater than less than 10 plus 5, ওকে, এটা হচ্ছে 15 and divided by 3 is equals to, ওকে, জাস্ট লাইক দিস। সো তোমাদের অ্যাভারেজের ম্যাথগুলো তো এই একটা জিনিসই, এটা হচ্ছে তোমাদের ইনইকুয়ালিটির পার্টের ম্যাথগুলা। আর এখানে একটা জিনিস হচ্ছে প্রাইম নাম্বারের ক্ষেত্রে বলে দিই, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রাইম নাম্বারের মধ্যে স্মলেস্ট প্রাইম নাম্বার যদি আমি তোমাদেরকে বলি, সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার কোনটা? এখন তোমরা অনেকে বলবো যে ভাই 1, ভাই 2 বা 0, ঠিক আছে। এখানেই একটা বিষয় আছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার। তো একটা মজার জিনিস, যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে 1 যেটা আছে এটা কি অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার, যদি তোমাদের কারোর অ্যান্সার হয় হ্যাঁ, তাহলে একটু বলে দিই, আসলে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে স্মলেস্ট প্রাইম নাম্বার সেটা হচ্ছে 2, এবং এটাকে সবচেয়ে স্মলেস্ট অ্যান্ড ইভেন প্রাইম নাম্বার বলা হয়। এটা এমসিকিউতে দেয়, ঠিক আছে। তো জিনিসটা দেখো আহামরি কিন্তু কঠিন না, বাট ইট ইজ চেকিং ইউর বেসিক্স, ঠিক আছে। আর প্রাইম নাম্বারে আমরা তো মোটামুটি লজিক জানি যে প্রাইম নাম্বারটা কিভাবে কাজ করে। প্রাইম নাম্বারটা কি? প্রাইম নাম্বারটা হচ্ছে যে কোনো নাম্বারকে যদি তুমি আর নিজের বাদে, মানে ফর এক্সাম্পল যদি আমি 4 ধরি, 4কে 4 দ্বারা আর 1 দ্বারা যদি ডিভাইডেড করা যায়, মানে শুধুমাত্র 4কে 4 এবং 1 দ্বারা ডিভাইডেড করা যেতে হবে, এছাড়া আর কোনো নাম্বার দ্বারা ডিভাইডেড করা যায় না, দ্যাট ইজ কল প্রাইম নাম্বার, ঠিক আছে। সো 1 আর 0 এই দুটো কিন্তু প্রাইম না, ঠিক আছে। অ্যান্ড স্মলেস্ট যদি বলে প্রাইম নাম্বার কোনটা 2, আর ইভেন প্রাইম নাম্বার বলে 2। এটা এমসিকিউ দিয়ে একটু কনফিউজ করা ট্রাই করে, ঠিক আছে। এরপরে যদি আসি তোমাদের এলসিএম ইসিএফ, তো মোটামুটি তোমরা এলসিএম ইসিএফ তো আমার জানা মতে পারো। একটা হচ্ছে তোমার কমন ফ্যাক্টর গুলা বের করে, এই যে যদি দেওয়া থাকে 1/2 ইন্টু হচ্ছে 1/4, জাস্ট এটার নিচের পার্টটার এলসিএম,
তো বাট যেই জিনিসটাতে তোমাদের মেইন প্রবলেম হয় দেখি যে অনেক সময় সেটের মধ্যে সেটের মধ্যে একটা কনসেপ্ট আসে, এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড, ঠিক আছে? তো যদি বলি যে হোয়াট ইজ সেট বিল্ডার মেথড তোমাদের ক্ষেত্রে, ধরো তোমাদেরকে আমি একটা দিলাম যে এরকম একটা সেট, এ সেট, ওকে, এটা হচ্ছে তোমাদের একটা এ সেট। নর্মালি কোশ্চেন দেওয়া থাকলো যে এই সেটটার সেট বিল্ডার মেথডটা দাও, তো নর্মালি কোশ্চেনে অপশনস দেওয়া থাকবে সেট বিল্ডার মেথডের, যে ফর এক্সাম্পল এটা একটা অপশন, ইকুয়ালস টু এক্স টেন্স টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স লেস দেন 5। আরেকটা দেওয়া থাকলো হচ্ছে, ধরো এখানে আরেকটা অপশন দিল এ ইকুয়ালস টু, এটা ধরো অপশন এ 1, এটা অপশন 2, অপশন 3, 4, ঠিক আছে? আরেকটাতে দিয়ে দিয়েছে হচ্ছে এক্স টেন্স টু হচ্ছে রেশনাল নাম্বার অ্যান্ড এক্স ইজ লেস দেন অ্যান্ড ইকুয়াল টু 5, ঠিক আছে? আরেকটা দেওয়া আছে, ফর এক্সাম্পল যদি বলি এক্স টেন্স টু ইন্টিজার, আশা করি আমরা এই সাইনগুলো চিনি, এটাকে ন্যাচারাল বলা হয়, এই যে সাইনটা এটাকে ন্যাচারাল নাম্বার, রেশনাল, ইন্টিজার, ঠিক আছে? এরপরে যদি ধরো এটা দেওয়া আছে হচ্ছে ওকে 0 থেকে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন 5, ঠিক আছে? ধরো তিনটা অপশন দেওয়া আছে। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়া তোমাদেরকে যে এই তিনটার মধ্যে কোনটা হবে, এখন যদি কারোর কাছে এই টপিকটা নতুন লাগে যে আমরা এটা কিভাবে লিখছি, এই যে ফরম্যাটটা, যে ফরম্যাটে লিখছি, এই ফরম্যাটটাকে মেইনলি আমরা বলছি সেট বিল্ডার মেথড। তো সেট বিল্ডার মেথড আর কিছুই না, নর্মালি সেটটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা লিখতেছি। এটা হচ্ছে এইটা দিয়ে তুমি এই একটা লাইন, যেমন যদি এটার অ্যান্সার বলি, এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে? এটা কিভাবে হয়েছে যদি আমরা বলি, এখানে যে যে নাম্বারগুলো আছে সেই সবগুলো নাম্বার ন্যাচারাল নাম্বার। ফার্স্টে তোমাদের এই পুরো পার্টটাতে লিখতে হয় যে এই নাম্বারগুলো কি টাইপের নাম্বার, রেশনাল নাম্বার, ইন্টিজার, নাকি হচ্ছে তোমার ধরো নন ন্যাচারাল বা কি টাইপের নাম্বার, এটা তোমাকে আগে ফার্স্টে ডিফাইন করতে হয়। তো যেমন আমাদের এখানে ক্ষেত্রে যদি একটা ধরো ফর এক্সাম্পল আমি একটা জিনিস চেঞ্জ করে দিই, ঠিক আছে, ন্যাচারাল না, এখানে যদি তুমি ধরো 5 দিলা, ঠিক আছে, আরেকটা দিলা হচ্ছে 5.5, তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো রেশনাল, মানে এটা তো ইন্টিজার নাম্বার না, না এটা ইন্টিজার হবে না এটা ন্যাচারাল হবে, এটা তখন কি রেশনালের মধ্যে পড়বে। তো মেইন যে বিষয়টা যে তোমাদের এখানে সেট বিল্ডারটা লেখে কেমনে, সেটা হচ্ছে তুমি আগে সেটটার দিকে তাকাও ফার্স্টে করে, সেটটার দিকে তাকালেই দেখবা যে যেমন যদি একটা নতুন সেট নিই আমি, এখানে যেমন 1 2 5 8, ঠিক আছে? হ্যালো, এক্সট্রিমলি সরি, আসলে কারেন্ট চলে গেছিল, যার কারণে হচ্ছে একটু প্রবলেম ফেস করা লাগছে। অডিও কি ঠিক আছে নাকি একটু জানাও তো। না, স্টার্ট হয়েছে তো। অডিও কি শোনা যাচ্ছে নাকি একটু জানাও তো তোমরা ভাইয়া। হ্যালো, আচ্ছা। একটা মিনিট দিবা, হ্যাঁ? আচ্ছা। আমাদের লাখ খারাপ, ইউজুয়ালি অফিস যে লোকেশনে আছে ইউজুয়ালি এখানে কারেন্ট যায় না, বাট আজকে চলে গেছে আর কি।
ওকে, সাফ। তো ডিস্টারবেন্সের জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি। তো আমরা যে টপিকের মধ্যে ছিলাম, আমরা হচ্ছে প্রায় সেট বিল্ডার মেথডটা শিখতেছিলাম। তো আমরা সেট বিল্ডার মেথডটা আরেকবার দেখি, একটা মিনিট, একটু আমি চেঞ্জ করে নিই এটাকে। দ্যাটস গুড। ওকে, তো আমি একটা দিয়েছিলাম যে ধরো ফর এক্সাম্পল a ইকুয়ালস টু, ওকে তো এটার ক্ষেত্রে আমরা যখন বলতেছিলাম যে এই জিনিসটাকে যদি সেট বিল্ডার মেথডে লিখতে হয় তাহলে কীভাবে লিখবো। তো নর্মালি ব্র্যাকেট দেওয়ার পরে তোমাকে আমরা একটা ভেরিয়েবল ধরে নিই এক্স, তো আমরা এই সাইনটা দিয়ে বুঝি টেন্স টু, মানে এক্স এর সবগুলা মান বা এক্স এর যতগুলো ভ্যালুজ আছে সেগুলো কি টাইপের ভ্যালুজ, ইজ ইট আ ইন্টিজার অর ইজ ইট আ ন্যাচারাল নাম্বার অর আ র্যাশনাল নাম্বার। সো আমরা যদি দেখি এদিকে তাকাই, তো এগুলো সবগুলো দেখে মনে হচ্ছে যে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো, তোমার যেটা হচ্ছে 1 থেকে শুরু করে একেবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায় সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো আর ইন্টিজার কোনগুলা, যদি আমরা ইন্টিজারের কথা বলি, যেগুলো হচ্ছে তোমার হোল নাম্বার 1 2 3 4, 0.5 ইটস নট এন ইন্টিজার, ঠিক আছে, দ্যাট ইজ রেশনাল। সো এখানে যে নাম্বারগুলো আছে এটা আমরা ইদার চাইলে হচ্ছে এন দিয়ে প্রকাশ করতে পারি অথবা চাইলে আমরা জেড দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো আমরা ধরো এখানে দেখলাম ন্যাচারাল নাম্বার অ্যান্ড দেন দেয়ার ইজ এ ডট, এরপরে আমার কন্ডিশনটা লিখতে হবে এই যে যে ভ্যালুসগুলো আছে এটা কি এক্স এর, মানে এই পাশে যে কন্ডিশনটা লিখবো এটা দিয়ে আমি বুঝাবো যে আমার এখানে কিসের কিসের ভ্যালু আছে। দেখো এখান থেকে যতগুলো ভ্যালু আছে এগুলো 5 এর থেকে ছোট না, এই জাস্ট এতটুকুই হচ্ছে তোমাদের সেট বিল্ডার মেথড। যদি এখানে একটু ডিফারেন্ট থাকতো, ফর এক্সাম্পল আমি তোমাকে ধরো আরেকটা সেট দিই, আরেকটা সেট হচ্ছে এটা বি সেট, বি সেটের মধ্যে দেওয়া হচ্ছে ধরো -2 মাইনাস 0 1 2 and 3। ইন দ্যাট কেস বলো তো আমাদের এখানে ক্ষেত্রে কি হতে পারে। দেখো এটা কি তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়বে? অবশ্যই না, বাট এগুলো তো ইন্টিজার না। তাহলে আমরা ইন্টিজারকে কি দিয়ে প্রকাশ করতেছি? জেড দিয়ে। ইন্টিজারকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? জেড দিয়ে। তো এই ক্ষেত্রে আমার যে এক্স এর ইয়েটা হবে, কন্ডিশনটা হবে এক্স ইজ টেন্স টু জেড অ্যান্ড দেন এক্স এর ভ্যালুগুলো কোনটা থেকে কোনটা হবে, -1 থেকে বড় এন্ড ইকুয়াল টু -3 থেকে ছোট। হয় তুমি এই লাইনটা লিখতে পারো অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো। ওকে ওয়েট আ মিনিট, হ্যাঁ এভাবে লিখতে পারো, -2 থেকে বড় এন্ড হচ্ছে 4 থেকে ছোট। সো এই দুইটাই ফরম্যাটই হচ্ছে তোমাদের সেট বিল্ডার মেথড। তো নর্মালি এমসিকিউতে এটা দেওয়ার রিজন হচ্ছে যে তোমাদের একটু চেক করে যে তোমরা এই ইন্টিজার, রেশনাল নাম্বার এই টপিকগুলো মনে রাখতে পারছো নাকি। এখানে একটা জিনিস আছে, দুইটা ছোট মিস্টেক্স করো। যদি বলি যে হোয়াট ইজ এমটি সেট, ঠিক আছে, এমটি সেটের ক্ষেত্রে ধরো একটা অপশন দিছি, প্রথম অপশন এই ক্ষেত্রে অপশন 1 এমটি সেট ইকুয়ালস টু 0 দেওয়া, সেকেন্ড অপশন এটা, থার্ড অপশন এইটা, এন্ড ধরো ফোর্থ অপশন কিছুই লিখিনি এখানে। এখানে যদি আমি বলি তাহলে এখানের মধ্যে তোমার অ্যান্সার কোনটা? যদি কারোর মনে হয় এইটা আর এইটা বা এইটা মানে ধরো এই নিচে প্রথমটা আর লাস্টেরটা হয় তাহলে তারা ভুল, ঠিক আছে। কেন? নর্মালি হচ্ছে আমরা এমটি সেটকে এভাবে এবং এটার মাধ্যমে প্রকাশ করি, দুইটা ভাবে প্রকাশ করতে পারি, একটা 0 লেখে কাটা আর একটা হচ্ছে খালি সেট, ঠিক আছে। এই দুইটাই এমটি সেট। নর্মালি কোশ্চেনগুলো সিম্পলই হয়, বাট দেখা যায় যে আমরা হচ্ছে অনেক সময় রিমেম্বার করতে পারি না টপিকগুলো, তো এই কারণে দেখা যায় যে ভুলগুলো হয়, ঠিক আছে। আর তোমাদের মোটামুটি ইউনিয়নটা তো জানাই আছে, ইউনিয়নের ক্ষেত্রে কি হয়, দুইটা সেটকে একসাথে করে দিতে হয়, যে সেম এলিমেন্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে জাস্ট ইউনিক এলিমেন্টগুলোকে একসাথে একটা নতুন সেটে লিখতে হয়। অ্যান্ড ইন্টারসেকশন হচ্ছে যে তোমার কমন যে এলিমেন্টটা আছে সেই কমন এলিমেন্টটাকেই তোমার হচ্ছে নতুন সেটটাতে লিখতে হয়, দ্যাট ইজ ইউর ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে সাইনটা কি, এটা। ওকে,
তো এটা হচ্ছে আমাদের তোমার গেল সেট বিল্ডার মেথডটা। তো আমরা যদি ইয়েরটাতে দেখি, কমপ্লিটেড সেট বিল্ডার মেথড। ওকে, ওকে, তোমাদের এটা তোমাদের মোস্ট প্রবাবলি প্রবাবিলিটিও আছে। ইয়েস, প্রবাবিলিটি আছে। তো প্রবাবিলিটি হচ্ছে থেকে কোশ্চেন আসে, একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে ড্যাক অফ কার্ড। ঠিক আছে, ড্যাক অফ কার্ড যারা হচ্ছে তোমার খেলছো, স্পেডের বা এই যে কার্ড গেমগুলো খেলছো, তাদের ক্ষেত্রে এটা জানবা যে টোটাল হচ্ছে 52টা কার্ডস থাকে। তো তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবে যে, যদি আমি কোশ্চেনটা তোমাদের পড়ে শুনে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ ড্রয়িং আ রেড কার্ড ফ্রম এ স্ট্যান্ড অফ ডেক্স। তো এটার মধ্যে তোমাদের যে ফর্মুলাটা মেইনলি ব্যবহার করা হয়, সেই ফর্মুলাটা হচ্ছে, ওয়েট একটা মিনিট, এটা হচ্ছে পি ফেভারেবল আউটকাম অ্যান্ড টোটাল পসিবিলিটি। নিচেরটা হবে টোটাল পসিবল আউটকাম। ওকে, তো আমাদের এই ফর্মুলাটা যেটা বলে যে উপরে হচ্ছে আমাদের দিতে হবে যে টোটাল ফেভারেবল আউটকাম আর হচ্ছে তোমার টোটাল পসিবল আউটকাম। তো এই ক্ষেত্রে আমাদের জানি যে যে কোনো একটা ড্যাক অফ কার্ডের মধ্যে কয়টা লাল কালারের কার্ড হয়। তো টোটাল 4 সেটের কার্ড থাকে আমাদের। তোমার হচ্ছে হার্ট, ডায়মন্ড, স্পেড, তারপর হচ্ছে লিফ। তো এরকম 4 ধরনের তোমার কার্ডটা থাকে। তো এটার মধ্যে জাস্ট দুইটাই হচ্ছে তোমার রেড থাকে, একটা হচ্ছে এই হার্ট আর ডায়মন্ডটাই হচ্ছে নর্মালি তোমার রেড কালার থাকে। তো আমরা জানি হইতেছে যে প্রত্যেকটাতে হচ্ছে কালারের জন্য 13টা করে হচ্ছে কার্ড থাকে। যদি রেডের ক্ষেত্রে মানে হার্টের ক্ষেত্রে যদি বলি, হার্টের ক্ষেত্রে হচ্ছে ধরো টোটাল 13টা আছে। অ্যান্ড টোটাল ডায়মন্ডের কয়টা আছে যদি ডায়মন্ডেরটা বলি, ডায়মন্ডেরও ক্ষেত্রে 13টা থাকে। কারণ প্রত্যেকটা সিলেক্টেড যে পার্টগুলো, মানে প্রত্যেকটা সিলেক্টেড যে কার্ড থাকে প্রত্যেকটার জন্যই 13টা করে থাকে। তো ইন টোটাল আমার কাছে আসতেছে হচ্ছে 26। তো ফেভারেবল আউটকাম যে জিনিসটা বলে যে তোমার কোশ্চেনে যা চাইছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ফেভারেবল আউটকাম। তো প্রবাবিলিটি কোশ্চেনটার মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের দেখা, সেটা হচ্ছে যখন তোমাকে কোশ্চেনটা করছে তুমি কোশ্চেনটা ভালো করে পড়বা, অ্যান্ড পরে একটা জিনিস খেয়াল করবা যে ফেভারেবল আউটকাম জিনিসটা কোনটা এটাকে ফাইন্ড আউট করা। ঠিক আছে, অ্যান্ড টোটাল পসিবল আউটকাম কি, যেমন এই যে ড্যাক অফ কার্ড, এই ড্যাক অফ কার্ডের মধ্যে টোটাল কয়টা কার্ড থাকে। তোমাদের এটা টেনশন করার কিছু নেই যে যদি এই কোশ্চেনও দেয়, তো তোমাদের এই ক্ষেত্রে যদি এমন হয় যে ভাই আমি তো কার্ডটা জানি না, এরকম কার্ড গেম খেলি না, প্রবলেম নাই, এই ভ্যালুগুলো দিয়ে দেয়। ঠিক আছে, তো তখন তোমাকে বলেই দিবে যে টোটাল হচ্ছে 52টা কার্ড আছে। তো ইন দ্যাট কেস হচ্ছে কি আমাদের নিচে তাহলে কি আসতেছে 52 অ্যান্ড উপরে হচ্ছে 26। ঠিক আছে, জাস্ট হিসাব করে যা আসবে দ্যাটস ইট, এটার প্রবাবিলিটি আসবে half। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার নর্মাল প্রবাবিলিটি ম্যাথগুলা। আমি নর্মালি তোমাদের টপিকগুলোতে একটা ওভারভিউ দিচ্ছি যে হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড একটা জিনিস হচ্ছে তোমাদের দেখানো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা মিনিট। Yep. তো তোমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, সেটা হচ্ছে কোনটা জানি, ওকে হ্যাঁ, ফাংশন। তো
তো ফাংশনের মধ্যে এই ম্যাথটা দেখছি অনেক ছেলেপেলেরা ভুল করে। ধরো যদি তোমাকে একটা ফাংশন দিই এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x আর জি অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1। ঠিক আছে, এটা দুইটা ফাংশন দিচ্ছে অ্যান্ড কোশ্চেন করছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ জি অফ এফ অফ এক্স। কোশ্চেনটা খেয়াল করো, কিন্তু বলছে হচ্ছে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স এর যে ফাংশনটা, এরপরে বলছে যে জি অফ এক্স এর আরেকটা ফাংশন, এই যে একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন। এন্ড এখানে বলছে তোমাকে বের করতে হচ্ছে জি অফ এফ অফ এক্স। এই জিনিসটাকে এভাবে লিখতে পারে অথবা এভাবে লিখতে পারে, জি অফ এফ অফ এক্স। ঠিক আছে, এটাও লিখতে পারে যেভাবে লেখে। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো কিভাবে করতে হবে। তো যদি এইগুলোর ক্ষেত্রে আমরা ম্যাথগুলো দেখি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে আগে দেখবা যে ভিতরে বাইরে কোনটা আছে। বাইরে দেখো কি আছে, তোমার হচ্ছে জি আছে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে তোমার এফ এর যে পুরা যে মানটা আছে, এতটুকু পুরা মান, এই মানটা হচ্ছে জি এর মধ্যে ঢুকবে, মানে জি এর যে এক্স এটার মধ্যে যাবে। তাহলে জাস্ট আমরা এই জিনিসটা যদি লিখি, এফ এর আগে মানটা লিখি এক্স স্কোয়ার প্লাস 4x অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে এই যে পার্টটা, এই পার্টের মধ্যে এক্স এর ভ্যালুটা আমরা বসাচ্ছি, এই যে পুরো এক্স এর ভ্যালুটা। এরপর হচ্ছে এটা ব্র্যাকেট দাও 2 প্লাস হচ্ছে 1। ওকে, এখন যদি তুমি জাস্ট এটাকে হিসাব করো অ্যান্ড দেন হোয়াট, এটা আসবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 8x প্লাস 1। দ্যাটস ইট। এই জিনিসটাই তোমার অপশনে দেওয়া থাকবে অ্যান্ড এটাই হচ্ছে তোমাকে দাগাইতে হবে। আরেকটা জিনিস, ইন কেস তোমাদের যদি বলে দেয় এক্স এর ভ্যালু কত, ফর এক্সাম্পল যদি এখানে বলে দিছে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে, ওই ক্ষেত্রে তোমাদের নিউমেরিক্যাল ভ্যালুজ আসবে। এখানে যদি 1 বসাও, 2 প্লাস 8 প্লাস হচ্ছে 1 10 11। ঠিক আছে, এরকম দুইটা কেস। একটা হচ্ছে তোমাকে এফ অফ এক্স এর মান বের করতে হলে এরকম একটা সমীকরণ থাকবে, বা আমরা যেটাকে বলছি ইকুয়েশনস, অথবা তোমাকে এরকম নিউমেরিক্যাল ভ্যালুজ থাকতে পারে ইফ দ্য ভ্যালুজ অফ এক্স ইজ গিভেন। ঠিক আছে, ওকে, এটা গেল হচ্ছে আমাদের ফাংশনের পার্টগুলো। অ্যান্ড কামিং আপ টু যদি তোমাদের প্রবাবিলিটির ম্যাথ, প্রবাবিলিটি না, প্রফিট অ্যান্ড লসের যে ম্যাথগুলো থাকে, প্রফিট অ্যান্ড লসের যে ম্যাথগুলো আছে, ওটার মধ্যে একটা জিনিস তোমরা খেয়াল করবা, তোমাদের প্রফিট আর লসের ক্ষেত্রে একটা জিনিস তোমরা খুব কমনলি ভুল করো, এটা আমি খেয়াল করছি, সেটা হচ্ছে মানটাকে ধরে নাও। যে ধরো আমি যদি বলি যে একজন হচ্ছে 10% লস করছে, ঠিক আছে, তো 10% লস করলে ওর কি ইনিশিয়াল ভ্যালুর সাথে 10%টা লস হয়েছে না? যে ফর এক্সাম্পল তোমার কাছে হচ্ছে 1000 টাকা ছিল, ঠিক আছে, তুমি 1000 টাকা দিয়ে একটা জিনিস কিনছিলা, ফর এক্সাম্পল একটা হেডসেট কিনছো, ঠিক আছে, এখন তোমাকে বললাম যে তোমার হচ্ছে 1000 টাকা দিয়ে কিনছো, যে তোমার হচ্ছে 10% লসে কিনছো। দ্যাট মিনস কি, তোমার হচ্ছে যখন তুমি 10%টা হিসাব করো, ডাইরেক্ট তো তোমরা এমনি করে পার্সেন্টেজ বসায় দাও, ঠিক আছে, এমনি করে মাইনাস করো। দ্যাট ইজ দ্য মিস্টেক। বিকজ হচ্ছে 10%-এর ক্ষেত্রে 10 ইন্টু হচ্ছে তোমার 1000 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এটা কেন কেন তোমার এটা করতে হইতেছে, এটা হচ্ছে তোমার 1000-এর হচ্ছে যে 10% যে হিসাবটা, এটার করে তারপর তোমাকে মাইনাস করতে হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের নর্মাল প্রফিট অ্যান্ড লসের ম্যাথগুলা। তো ম্যাথগুলা হচ্ছে খুব কমনলি থাকে, দেখা যাবে তো তোমরা পারো, বাট ভুল করতেছে হচ্ছে তোমার সমীকরণগুলাতে, ঠিক আছে। এরপরে তোমাদের আছে মিনিট নিউমেরিক্যালস এক্সপ্রেশন of x. ওকে, তো তোমাদের এই পার্টটা কমপ্লিট, এটা কমপ্লিট। ওকে, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের যদি ইস্ট ওয়েস্টের মধ্যে এটা খুব কমনলি আসে না, বাট যদি আসে ইন কেস, সেটা হচ্ছে ইয়ে টাইপের ম্যাথ।
জ্যামিতি রিলেটেড যে ম্যাথগুলো, জিওমেট্রি রিলেটেড, এই কিছু কমন সূত্রগুলো আছে, এগুলো খুব মনে রাখবা। সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলা, এরিয়ার ফর্মুলাটা কি? এরিয়ার ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। ঠিক আছে, এরপরে যদি তোমাদের আরেকটা হচ্ছে তোমার সার্কেলের যে রেডিয়াস, মানে এরিয়ার যে ম্যাথটা, ওইটা হইতেছে হচ্ছে পাই আর স্কোয়ার। এই কমন সূত্রগুলো অনেক সময় তোমরা দেখছি যে ভুল করো, সো দ্যাটস আ স্যাড থিং, বাট ট্রাই করবা যাতে এইবারে যাতে ভুলগুলো না হয়। এটা যে পুরা সারকামফারেন্স, এটার যে ভ্যালুটা 2πr। তো কমনলি এগুলা জানলেই চলে, এর থেকে বেশি দেখি নাই দিতে, বাট দেখে যাবা। ঠিক আছে, ওকে। আমাদের মোটামুটি হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের হচ্ছে অলমোস্ট এভরি টপিকগুলাই দেখাইছি। যদি কোনো ইম্পর্টেন্ট টপিক ছিল যেগুলোতে তোমরা মিস্টেক্স করো, ওই টপিকগুলো তোমাদের একটু হাইলাইট করে দেখালাম। তো আশা করি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে তোমাদের ওরকম আর কোনো প্রবলেমস নাই। এখন যদি আমরা ইয়েরটাতে মুভ করি, ফিজিক্সে, তার আগে হচ্ছে ফিজিক্স। ওকে, সো ফিজিক্সে তোমাদের খুবই ভাস্ট টপিকস আছে, বাট মেইনলি কমনলি যে কোশ্চেনগুলো দেখবা, এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন। এরপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স অতটা আসে না, ফ্লুইড ডাইনামিক্স, প্যাসকেলের একটা কমন ল আছে, আমি তোমাকে এটা দেখা দিব না, ওই লটা থেকে আসে মেইনলি। আর হচ্ছে তোমাদের ওয়েভ না, ওইটা হচ্ছে তোমাদের নিউটনিয়ান মেকানিক্স, সরি ভেক্টর, ইয়েস, এই পার্টটা দেয় নাই। আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ওই পার্টটা থেকে দেখা যায় যে ভালোই কোশ্চেন আসে তোমাদের। তো আমরা ফার্স্টে হচ্ছে ধরো ভেক্টরটা টপিকটা থেকে একটু যদি আসি, তোমাদের একটা ওভারভিউ দিই। ভেক্টরের মধ্যে টোটাল তোমাদের তিনটা জাস্ট টপিক মাথায় রাখতে হবে। একটা টপিক হচ্ছে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, অ্যান্ড থার্ড হচ্ছে যে প্যারালোগ্রাম থিওরি। ঠিক আছে, তো তোমরা নর্মালি এই যে রেজাল্টেন্টে যে থিওরিটা পড়ছো, তো রেজাল্টেন্টের থিওরিটা হচ্ছে নর্মালি তোমরা পারার কথা, বাট আমরা ওটা আবারও দেখবো। অ্যান্ড ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্টে যা দেখা যায় তো তোমরা পেঁচায় ফেলো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে হচ্ছে তোমার রেজাল্টেন্টে যে থিওরিটা আছে, এটা যদি একটু আমরা দেখি। ওকে, রেজাল্টেন্টের যে থিওরিটা আছে সেটা হচ্ছে তোমার নর্মালি বলা হয় আর ইকুয়ালস টু রুট ওভার, বা আর এটা নর্মালি এভাবে লিখতে পারো, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এখানে এইটা হচ্ছে তোমাদের নর্মালি এরকম পিকচার দিয়ে দিতে পারে, অথবা তোমাদের হচ্ছে এই যে ব্যাংকিং অ্যাঙ্গেল বলি, তোমাদের হচ্ছে ইয়েরটা আর রিভার ব্যাংকের যে ম্যাথগুলো পাও, ওগুলার ক্ষেত্রেও দিতে পারে, দুইভাবে দিতে পারবে। একবার বলবে হচ্ছে তোমার এদিক দিয়ে হচ্ছে একটা মানুষ মুভ করছে, তো ওর রেজাল্টেন্ট ভেক্টরটা কোন সাইডে হবে। ধরো পিকচারটা যদি আমি অ্যাকচুয়াল পিকচারটা আঁকি, পিকচারটা ধরো এটা হচ্ছে তোমার গ্রাউন্ড, তো একটা মানুষ এখান থেকে হচ্ছে এই পর্যন্ত যাওয়ার ট্রাই করতেছে, তো তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, মানে ভ্যালোসিটিটা ওটা কত হবে। ঠিক আছে, তো আমাদের এই যে রেজাল্টেন্ট ভ্যালোসিটি যেটা আছে বা রেজাল্টেন্ট ভেক্টরটা যেটা আছে, সেই জিনিসটা আমাদের নর্মালি বের করা লাগে। তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমাদের এখানে পি কোনটা, কিউ কোনটা। তো একটা কমনলি জিনিস বললো, যেটার সাথে নিচে ধরছো এই জিনিসটা সবসময় পি ধরবো। ঠিক আছে, আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কিউ। ঠিক আছে, তো এখানে যে মানগুলো আছে তুমি জাস্ট এখানে বসাবা, এন্ড এই পাশের যে মানগুলা সেটাকে জাস্ট ইনপুট দেবা, দ্যাটস ইট, আর নাথিং এলস। আর এখানে আলফা কোন পার্টটা, আলফাটা হচ্ছে এই যে পুরো অ্যাঙ্গেলটা, রেজাল্টেন্টের না, রেজাল্টেন্ট হচ্ছে কিন্তু এই পার্ট, পুরা যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমার আলফা।
আর তোমাদের আরেকটা এখানেই একটা ইয়ে আছে যে এই যে আমাদের রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, বা ধরো একটা মানুষ এদিক থেকে এইদিকে গেছে, আরেকজন এই পর্যন্ত আসছে, ধরো একজন এরকম এরকম আসছে, তো এখন হচ্ছে সে নদীতে যাওয়ার চেষ্টা করছে এদিকে, বাট নদীটা তাকে নিয়ে যেতে চাইছে এই সাইডে। তো এই ক্ষেত্রে ওই মানুষটা কোন দিকে যাবে? অবশ্যই এরকম মাঝ বরাবর কোন একটা জায়গায় পয়েন্টে যাবে। তো আমাদের কাজ হয় যে এই পয়েন্টটা বের করা, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ইউজ করি আমরা, সেটা হচ্ছে tan theta equals to tan theta equals to q sin alpha equals to p plus q cos alpha। সেম এইটার ক্ষেত্রেও একটা জিনিস কমন, সেটা হচ্ছে তোমার পি আর কিউটাকে ধরা। পি যেটা আছে সেটা হচ্ছে এই নিচেরটা, এই কিউটাকে হচ্ছে উপরেরটা ধরবা। নর্মালি একটা জিনিস হচ্ছে এই ম্যাথটা সাধারণত হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে খুব কম দেয়, বাট তোমার অ্যাঙ্গেলের মানের ম্যাথটা খুব কমনলি দিবে, বিকজ হচ্ছে তোমার মান সব দেওয়া থাকবে, পি আর কিউ এর মান দেওয়া থাকবে, অ্যান্ড তোমার জাস্ট এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। সো ইন কম্পেয়ার টু রেজাল্টেন্ট, এটা থেকে এই ম্যাথটা একটু ইজি থাকে, সো আর এটা একটু মেক সেন্স করে। তো আরেকটা যে টপিকটা আছে তোমাদের, সেটা হচ্ছে ডট প্রোডাক্টের। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের উপর আছে। তো ডট প্রোডাক্টের যে ম্যাথগুলা, কেন আমি বললাম যে তোমাদের সাধারণত হচ্ছে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টে ভুল করো, তোমরা হচ্ছে কি একটা কনসেপ্টকে মিলে ফেলো, যে ডট প্রোডাক্টের জায়গায় ক্রস প্রোডাক্টের কথা চিন্তা করো, ক্রস প্রোডাক্টের যে ডট প্রোডাক্টের। একটা জিনিস মনে রাখবা, ক্রস প্রোডাক্ট হচ্ছে তোমার ভেক্টর, ওটার ক্ষেত্রে হচ্ছে ভেক্টরটা থাকে, বাট এটা হচ্ছে স্কেলার ইউনিটের ক্ষেত্রে হয়, ঠিক আছে? জিনিসটা কি, এই জিনিসটা যদি আমরা বলি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করি, a vector into b vector equals to ab cos theta, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের মেইন সূত্রটা। তো এখন একটা কোশ্চেন থাকতে পারে, ভাই আমি সূত্র থেকে মানে মেইনলি কোশ্চেনটা কিরকম টাইপের আসতে পারে? ধরো তোমাদের ওখানে বলে দিবে দুইটা ভেক্টর আছে, ভেক্টর যদি আমি বলি, একটা কোশ্চেন চিন্তা করি এটা রিলেটেড, যে a ইকুয়ালস টু, তোমার একটা ভেক্টর বলে দিচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, ঠিক আছে? এখন তোমার হচ্ছে এটা হচ্ছে এ, আর বি এর যদি মানটা বলি, বি তে